হ্যাঁ আপা, আমরা লাইভ। শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজি কনফারেন্স 2020-এর দ্বিতীয় দিনে। আজকে দ্বিতীয় দিনের প্রথম সেশন। আজকে আমরা দেখব অর্গানাইজেশনাল লিডারশিপের ওপরে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজির যে আমরা কিভাবে অর্গানাইজেশন সাইকোলজি কে ইনকর্পোরেট করতে পারি বা কিভাবে সহায়তা করতে পারি যাতে অর্গানাইজেশন নেক্সট লেভেলে যেতে পারে সেটা একটু দেখব। আমি যদি একটু প্রেজেন্টেশনটাতে চলে যাই। স্যার একবারও বলে রাখি, বাংলাদেশে প্রথম আমরাই অর্গানাইজেশন সাইকোলজি কনফারেন্সটা অর্গানাইজ করেছি। সো এটা অর্গানাইজ করার পেছনে যে প্রধান তিনটি অবজেক্টিভ আমাদেরকে হেল্প করেছে এটাকে কন্টেক্সচুয়ালাইজ করতে, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনালে প্র্যাকটিসেসের ভিতরে আমরা এইচআরএ এবং ওবিতে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে থাকি, বাট 2008 সাল থেকে আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি এবং প্রায় 200টারও বেশি অর্গানাইজেশনে আমাদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। ওই জায়গায় আমরা দেখেছি যে একটা নিড আছে যে আইও সাইকোলজির একটা স্পেশালাইজড নলেজকে কিভাবে সেখানে ইনকর্পোরেট করা যায়। আর একটা হচ্ছে যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বা অর্গানাইজেশনাল প্র্যাকটিস গুলোতে আমরা দেখছি যে অনেকটাই গ্লোবাল কনসেপ্ট বা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলোকে ইউজ করা হচ্ছে। সেখান থেকে আমাদের একটা অবজেক্টিভ হচ্ছে যে এটাকে বাংলাদেশের কনটেক্সট চিন্তা করে লোকালাইজ কিভাবে করা যায়। আর তৃতীয়টা হচ্ছে যে ইন্ডাস্ট্রি যেহেতু অলরেডি প্র্যাকটিস করছে সেখানে একাডেমিয়ার সহায়তা নিয়ে কিভাবে এটাকে একটি সাস্টেইনেবল অর্গানাইজেশন ডেভেলপমেন্টের মধ্য দিয়ে কাজের মাধ্যমে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া যায়। সো আমরা অলরেডি জানি কালকে আমরা দুটো সেশন শেষ করেছি কনফারেন্সের প্রথম দিনে। প্রথমটা ছিল যে সাইকোলজি ফর পার্সোনাল রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন এবং সেকেন্ডটা ছিল ম্যানেজিং অর্গানাইজেশন পারফরমেন্স ইন দ্য এরা অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো আজকে দ্বিতীয় দিনে আজকে প্রথম সেশন হচ্ছে ডিফাইনিং অ্যান্ড ক্লাসিফাইং লিডারশিপ অ্যাপ্রোচেস অ্যান্ড রেকমেন্ডেশন ফর অর্গানাইজেশনস। সেই সেশনটাই আমরা শুরু করব এখন। আর আজকে দ্বিতীয় সেশনটা শুরু হবে বিকাল 3টায় বাংলাদেশ টাইম। সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার্কপ্লেস ক্লাইমেট ফর এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যান্ড ওয়েলবিং। সো আজকে আমাদের সাথে কিনোট স্পিচ দিবেন, উপস্থিত আছেন জগন্নাথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সাইকোলজি চেয়ারম্যান স্যার ডক্টর নূর মোহাম্মদ স্যার। স্যার আপনাকে স্বাগতম। সো স্যার এখানে প্রায় 2 দশকের মতো ধরে জগন্নাথ ইউনিভার্সিটিতে আছেন এবং ওনার প্রায় 30টারও বেশি পাবলিকেশন আছে সাইকোলজির ওপরে। এছাড়াও উনি প্রজেক্ট ডিরেক্টর অফ মেন্টাল হেলথ স্টেটাস এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস পান 2016-17 সালে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে। এছাড়া আমাদের সাথে আমরা খুবই অনার্ড অ্যান্ড প্রিভিলেজ যে আমাদের সাথে আজকে আছেন মিয়ারুল ভাই। সো এমডি মিয়ারুল হক বা মিয়ারুল ভাই এখন কারেন্টলি ম্যানেজিং ডিরেক্টর অফ ডিএইচএল বাংলাদেশ। সো মিয়ারুল ভাই সম্পর্কে যদি বলতে যাই মানে আসলে দেখা যাবে একটা পুরো সেশনই লেগে যাবে, বিকজ ওনার বর্ণাঢ্য একটা ক্যারিয়ার। হি ইজ হ্যাভিং মোর দেন লাইক 3 দশকের ওপরে ধরে উনি ইন্ডাস্ট্রিতে সার্ভ করছেন। সো উনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সার্ভ করে গেছেন। 2017 সাল থেকে উনি ডিএইচএল এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সার্ভ করছেন এবং আন্ডার হিজ কি বলে ভিশনারি লিডারশিপ ডিএইচএল অনেকগুলো অ্যাওয়ার্ডস পেয়েছে। যদি একটা বা দুইটা আমি মেনশন করি যে গ্রেট প্লেস টু ওয়ার্ক, যেটা কিনা পরপর 3 বছর ডিএইচএল পেয়েছে। এবং ডিএইচএল নেক্সট গ্লোবাল যদি বেস্ট প্র্যাকটিসেস এর গুলো দিক থেকে চিন্তা করি সেগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে অ্যাডপ্ট করে নিচ্ছে। সো মিয়ারুল ভাই আপনাকেও ওয়েলকাম। এরপরে আমাদের সাথে আছেন মীর আওয়াল খাদেমুর রহমান ভাই। তো উনি আমাদেরকে জয়েন করছেন ফিলিপিন থেকে। মীর আওয়াল খাদেমুর ভাই এরিকসনে আছেন প্রায়
2 দশকের কাছাকাছি হতে যাচ্ছে। সো উনি কারেন্টলি সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন এবং প্যাসিফিক আইল্যান্ডসের হেড অফ এইচআর হিসেবে আছেন। এর আগেও উনি এরিকসনের হয়ে মালয়েশিয়া, শ্রীলঙ্কা এইসব দেশগুলোতেও কাজ করেছেন। এছাড়া এরিকসনে জয়েন করার আগে আওয়াল ভাই ইউনিলিভারেও ছিলেন। So Awal bhai, thank you very much for joining us in this session. And last but not the least, আমাদের সাথে আছেন নিসবাত আনোয়ার আপা। আপা ওয়েলকাম। আপা আছেন এখন রেনেটা লিমিটেডে, বাংলাদেশে ওয়ান অফ দ্য রিনাউন্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি। সো সেখানে আপা হেড অফ এইচআর হিসেবে আছেন। আপা প্রায় 2 দশকের কাছাকাছি ধরে ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন কাজ উনি করেছেন। চেঞ্জ ম্যানেজমেন্ট রিলেটেড বা কোচিং বা মেন্টরিং রিলেটেড অনেক কাজ করার অভিজ্ঞতা তার আছে। সো আমরা যদি একটু আজকের সময়সূচিটা একটু দেখে নিই। আমরা 2 ঘন্টার একটা সেশন আর কি প্ল্যান করেছি। তো প্রথমেই হচ্ছে যে নূর মোহাম্মদ স্যার একটা কিনোট স্পিচ দিবেন, সেখান থেকে যদি তারপরে তারটা শেষ হওয়ার পরে যদি কোনো কোয়েশ্চেন বা কমেন্ট থাকে আমরা সেটা একটু নিব। বা তারপরে আরেকটা মোস্ট ইন্টারেস্টিং সেশন আমরা বা স্লট যদি বলি, যে প্রত্যেকজন প্যানেলিস্ট থেকে আমরা তাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে, তাদের নিজেদের এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু ইনসাইটস জানার চেষ্টা করব। এবং ফাইনালি যারা পার্টিসিপেট করছেন, আমাদের সাথে আজকে জয়েন করেছেন, তাদের কাছ থেকে কোয়েশ্চেন্স নিব এবং কিউএনএ সেশনে সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আরেকবারও বলে রেখি, আমাদের এখানে হান্ড্রেডস অফ পার্টিসিপেন্টস রেজিস্টার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় কভার হয়েছে এবং বিভাগ তো প্রত্যেকটা আছেই। ইউনিভার্সিটি, অর্গানাইজেশন থেকে যদি বলি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও এবং প্রাইভেট সেক্টর, সবগুলো থেকে পার্টিসিপেন্টসরা বিপুল আগ্রহ নিয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং দেশের বাইরে থেকে অনেক পার্টিসিপেন্টস এখানে অংশগ্রহণ করেছেন। সো সবাইকে আরেকবার থ্যাংক ইউ ভেরি মাচ। সো আর দেরি না করে আমরা নূর মোহাম্মদ স্যার আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি আপনার কিনোট স্পিচটা শুরু করেন। ওকে, থ্যাংক ইউ। আমি একটু শেয়ার করি। At first, thank you, Habiba, and thanks to all. And those, especially, I would like to give thanks authorities of en route Center for Development, and a special thanks for panelists who have already been joined here. And I would like to give thanks to all the participants. যারা আমার আজকের এই প্রেজেন্টেশনটা দেখার জন্য আপনারা এসেছেন। অনেক সময় প্রয়োজন হবে, তারপরও আজকের এর বিবেচনা করে আপনারা একটু ধৈর্য সহকারে আমার প্রেজেন্টেশনটা শুনলে এখান থেকে আপনারা উপকৃত হবেন আমি আশা করছি। এবং আমি প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, জগন্নাথ ইউনিভার্সিটি। আমার নির্ধারিত টপিকটা আমি একটু, স্যার আপনি যদি একটু পিপিটিটাকে ফুল স্ক্রিন করে নিতেন আমরা দেখতে পাবো। Yes. ওকে, এখন দেখা যায় হাবিবা? এখন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, টপিক আমার আইও সাইকোলজি ইন ডিফাইনিং অর্গানাইজেশনাল লিডারশিপ। Before discussing this topic, I would like to briefly describe what is psychology and what is IO psychology. Psychology বলতে আমরা মানুষের আচরণ এবং তাদের মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত পর্যালোচনা করে থাকি। আর আইও সাইকোলজি হলো একটি অ্যাপ্লাইড সাইকোলজি, যেখানে বেসিক সাইকোলজির প্রিন্সিপলস গুলো অ্যাপ্লাই করা হয়। ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনে বেসিক সাইকোলজির যে মূল নীতিগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। আইও সাইকোলজি ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের লিডারশিপকে ডিফাইন করতে বা বর্ণনা করতে, শ্রেণী বিভাগ করতে কতটা কন্ট্রিবিউট করে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এবং আমার এখানে 40টার মতো স্লাইড আছে। আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে এটাকে
1 ঘন্টার মধ্যেই বা 50 মিনিটের মধ্যে এটাকে শেষ করতে। সবাইকে ধন্যবাদ, যারা ফেসবুক লাইভে আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি যে বেসিক অ্যাপ্রোচেস টু লিডারশিপ, এখানে লিডারশিপের 6টি অ্যাপ্রোচ আমি এখানে উল্লেখ করেছি। এই 6টি অ্যাপ্রোচের মধ্যে প্রথমটি হলো ট্রেট অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, কন্টিনজেন্সি অর সিচুয়েশনাল অ্যাপ্রোচ, লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ, ডিসিশন ট্রি অ্যাপ্রোচ এন্ড মডার্ন অ্যাপ্রোচ। These are the 6 approaches. এখন পর্যায়ক্রমে এগুলো আলোচনা করা হবে। নাম্বার 1, ট্রেট অ্যাপ্রোচ। ট্রেট অ্যাপ্রোচ বলতে আমরা ধরে নিই পার্সোনালিটি ট্রেটসকে এখানে গুরুত্ব দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তির পার্সোনালিটি ট্রেটসকেই গুরুত্ব দেওয়া হয়। পার্সোনালিটি কি? পার্সোনালিটি হলো ইজ দ্য প্যাটার্ন অফ এন্ডিউরিং ক্যারেক্টারিস্টিক্স দ্যাট প্রডিউস consistency and individuality in a given person, that produce consistency and individuality in a given person. পার্সোনালিটি একজন এমন কিছু বৈশিষ্ট্যাবলীর যেটা একজন আরেকজন থেকে পৃথক করতে সাহায্য করে। এখানে যারা উপস্থিত আমাদের প্যানেলিস্ট আছেন, দেখা যায় 3 জন প্যানেলিস্ট আছেন, প্রত্যেকের মধ্যে কিছু কিছু ডিফারেন্ট টাইপস এর ক্যারেক্টারিস্টিক্স আছে, এই জন্য একে অন্যকে আমরা পৃথক করতে পারি। এই পার্সোনালিটির অ্যাপ্রোচের মধ্যে ট্রেট অ্যাপ্রোচ একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ, যে ট্রেটস এর সাহায্যে আমরা লিডারকে নন লিডার অর্থাৎ যারা লিডার নয় তাদের থেকে আমরা কিন্তু আলাদা করতে পারি। অর্থাৎ লিডারদের মধ্যে কিছু কিছু এমন বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একে অন্যের থেকে আলাদা করতে পারি। এবং আমরা বিগ 5 পার্সোনালিটি ট্রেটস, এখানে যে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস, এই বিগ 5 পার্সোনালিটি ট্রেটস অ্যাপ্লাই করে আমরা তাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এবং আইডেন্টিফাই করে থাকি। সাইকোলজিস্টরা এটা করে। সাইকোলজিস্টরা আরো যেটা করে ইমোশনাল ইন্টেলিজেন্স মেজার করে, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স is one of the personality factors that can help us to identify the good leader. So emotional intelligence another factor যেটি লিডারদের মধ্যে থাকে এবং লিডাররা এই ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে তারা খুব চমৎকার ভাবে অর্গানাইজেশনকে পরিচালনা করতে পারে। আমি আগে যে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস গুলোকে নাম বলেছি, এখানে সেগুলোকে ডিফাইন করা আছে। এক্সট্রাভার্সন, এগ্রিয়েবলনেস, কনসাইনশাসনেস, ইমোশনাল স্টেবিলিটি, ওপেননেস টু এক্সপেরিয়েন্স, এগুলোর সেম কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, বাট এখানে কিন্তু পার্থক্যগুলো উল্লেখ করা আছে যে এক্সট্রোভার্টেড হয়, এক্সট্রোভার্সন যারা এক্সট্রোভার্টেড, যারা আউটগোয়িং, যারা অ্যাক্টিভ, যারা অ্যাসার্টিভ, যারা হাই স্পিরিটেড, তারা হলো এক্সট্রোভার্ট পিপল। Agreeableness person, good natured, eager to cooperate and to avoid the conflict. Even conscientiousness persons, they are responsible, well organized, dependable, and always strive to achieve goals. Emotional stability ক্ষেত্রে আমরা দেখতে পাই যে emotionally he or she is stable. Openness to experience এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি creative, curious, artistically sensitive. These are the characteristics, and these characteristics deserves of a leader. এই জন্য তার মধ্যে নেতৃত্বের কিছু গুণাবলী গড়ে ওঠে। সবার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো সমানভাবে থাকে না, আর সমানভাবে থাকে না বলেই সে কিন্তু অন্যের থেকে পৃথক, এবং তিনিই কিন্তু লিডার। আজকে যারা প্যানেলিস্ট এসেছেন তারাও কিন্তু লিডার, বিকজ they have these types of characteristics. এটা কিন্তু আমার এই ট্রেটস অ্যাপ্রোচের মাধ্যমে আলোচনা কিন্তু সেটাই পরিলক্ষিত হয়। ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমি বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স হলো পারসনস অ্যাবিলিটি টু বি সেলফ অ্যাওয়ার and detect emotions in others and manage emotional cues and information. A core components of EI is EI, that means emotional intelligence, empathy. Empathy is a concept, and this
লিডার্স তারা কি করে, যাদের মধ্যে যারা এমপ্যাথেটিক লিডার্স, তারা অন্যের নিডস গুলোকে উনি উপলব্ধি করতে পারে। অন্যরা কি বলতে চায় বা যা বলতে চায় না বা বলতে পারে না, সেগুলো কিন্তু সে বুঝতে পারেন। অন্যের ভিতরে অন্যের ইমোশন, অন্যের আবেগকে সে কিন্তু বুঝতে পারেন। এই জন্য উনি লিডার। অ্যাডিশনাল কিছু পার্সোনালিটি ফ্যাক্টরস আছে যেগুলোকে আসলে এখানে আলোচনা করব না, আপনারা একটু দেখে নিতে পারেন যে অ্যাডিশনাল কিছু পার্সোনালিটি ফ্যাক্টরস থাকে। একটু বলে রাখি, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বিগ 5 ট্রেটস এর মধ্যেও অনেকটা দেখতে পাওয়া যায়। মোটিভেটেড হতে হবে, নলেজেবল হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, এগুলো কিন্তু আগের স্লাইডে আমি উল্লেখ করেছি। তা সেক্ষেত্রে এগুলো আমি ডেসক্রাইব করব না, এগুলো কিছু কিছু ফ্যাক্টরস মানুষের মধ্যে, লিডারের মধ্যে থাকে। দ্যাটস ওয়াই হি অর শি ইজ লিডার। এখন আমি বলবো যে আমরা যারা সাইকোলজিস্ট, তারা এই পার্সোনালিটি ট্রেটস কে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং ইমোশনাল ইন্টেলিজেন্স কে মেজার করার ক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি করে থাকি। আমরা বিগ 5 পার্সোনালিটি ট্রেটস অ্যাপ্লাই করি। এটি একটা টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের সাহায্যে ইমোশনাল ইন্টেলিজেন্স মেজার করা হয়। এটা সাইকোগ্রাফিক টেস্ট নামে টেস্ট আছে, যে টেস্টের সাহায্যে তার ভ্যালুস, তার পার্সোনালিটি, অন্যান্য ডাইমেনশন গুলো পরিমাপ করা হয়, পরিমাপ করা যায়। এবং এগুলো কিন্তু বাংলাদেশে আমরা চর্চা করছি, এবং আমাদের এই কনটেক্সটে, আমাদের এই বাংলাদেশের কনটেক্সটে কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি এবং ডেটা কালেকশন করে এবং রিসার্চ আমরা অনেক আগে থেকে শুরু করেছি। রিকমেন্ডেশন ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি কিন্তু প্রথম অ্যাপ্রোচের অধীনে এই রিকমেন্ডেশনটা তৈরি করেছি। ইট ইজ মাই পারসেপশন, মাই ভিউ। Industrialists should assess their employees' personality traits, emotional intelligence, aptitudes, as well as their psychographics to differentiate leaders from non-leaders. Industrialists যারা আছেন তারা কি করতে পারেন, তারা কিন্তু এটা অ্যাসেস করতে পারে বাই দ্য হেল্প অফ আই সাইকোলজিস্ট। তারা অ্যাসেস করতে পারেন, অ্যাসেস করার মধ্য দিয়ে তারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে কে লিডার এবং কার লিডার হওয়ার যোগ্যতা নাই বা লিড দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা যার নাই। সুতরাং এই অ্যাপ্রোচের অধীনে আমরা বলতে পারি লিডার্স আর বর্ন উইথ ইনবর্ন ট্রেটস, অর্থাৎ লিডার কিন্তু আমাদের এটা ইনবিল্ড ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তার জন্মসূত্রে পেয়ে থাকে বা পেয়ে আসছে। এরপরে আমাদের চলে যাব দ্বিতীয় অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা উৎপত্তি লাভ করে কখন, যখন দেখে যে আমাদের বৈশিষ্ট্য, উপরে সব বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে, বাট আমার আচরণটা কিন্তু আমরা একটা বিষয়, যে আচরণটা কিন্তু আমরা সব জায়গায় ঠিক মতো করতে পারি কি পারি না। আপনার আমার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, ইট ইজ ট্রু, বাট আপনার বিহেভিয়ারটা কেমন সেটা আমার দেখার দরকার আছে। এবং এই দেখার ক্ষেত্রে, এইটা নিয়ে গবেষণা করার ক্ষেত্রে আমেরিকাতে ওহিও স্টেট ইউনিভার্সিটির স্টাডিজ, ইউনিভার্সিটি অফ মিশিগান স্টাডিজ, এই দুই ইউনিভার্সিটি, এছাড়া ব্লেক এবং মাউটন নামে, আমার পরবর্তী স্লাইডে আছে, ব্লেক এবং মাউটন নামে ম্যানেজেরিয়াল গ্রিড, যেটাকে লিডারশিপ গ্রিড বলে, এই তিনটা স্টাডিকে আমি এখানে আলোচনা করব না, কারণ তিনটা স্টাডির সামারি বা ফাইন্ডিংসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই তিনটা ফাইন্ডিংস থেকে বোঝা যাবে যে কোন লিডারের কোন ধরনের আচরণ হওয়া উচিত ক্যারেক্টারিস্টিক্স থাকার পাশাপাশি। সেটি হলো ওহিও স্টেট ইউনিভার্সিটির যে স্টাডিজ যেখান থেকে পাওয়া যায়, তারা দুইটা ডাইমেনশন বের করে। একটা হলো ইনিশিয়েটিং স্ট্রাকচার বিহেভিয়ার আর কনসিডারেশন বিহেভিয়ার। লিডার ক্লারিফাই, নাম্বার ওয়ান, লিডার ক্লারিফাই ডিফাইন্স অফ লিডার সাবঅর্ডিনেটস রোল, establish formal lines of communications, and determines how task will be performed. And consideration behavior, the leaders show concern for subordinates, attempt to establish a warm, friendly, and supportive climates. এখান থেকে আমরা রিকমেন্ড করতে পারি the leaders who exhibit high levels of both behaviors
tend to be more effective than others leaders. যে সমস্ত লিডার্সরা এই জাতীয় আচরণ করবেন না এবং কর্মচারীদের রোলটা কি হবে, তারা কিভাবে কাজ করবে এ সম্পর্কে যারা দিক নির্দেশনা দিবেন না এবং কনসিডারেবল বিহেভিয়ার যারা করবেন না, তারা কিন্তু এদের সাথে যারা এই আচরণ করবে তাদের মতো পারফর্ম করতে পারবে না। দিস ইজ রিসার্চ ফাইন্ডিংস, এবং বাংলাদেশেও কিন্তু এরকম গবেষণা হয়েছে। বাংলাদেশের অ্যাসপেক্টস যদি বলতে চাই, এমআরআডি, ডক্টর খালেক এবং কামাল উদ্দিন, আমি নিজেও, ডক্টর অশোক কুমার শাহ, হিউজ আমাদের পেপারস আছে এর মধ্যে, এবং সেটা 2015-16 এই সময়ের দিকে আমরা কাজগুলো করেছি এবং এটা কিন্তু টেস্টেড, এটা কিন্তু এক্সামিনড। ফাইন্ডিংস অফ ইউনিভার্সিটি অফ মিশিগান স্টাডিজ, এখানেও কিন্তু দুই ধরনের ফাইন্ডিংস পাওয়া যায় লিডারের বিহেভিয়ার উপরে, এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডার এন্ড প্রোডাকশন ওরিয়েন্টেড লিডার। অর্থাৎ এই এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডার্সরা কিন্তু আর ইন্টারেস্টেড ইন ডেভেলপিং এ কোহেসিভ ওয়ার্ক গ্রুপস এন্ড ensuring the employee satisfaction. Production oriented leaders pay close attention to subordinates work, explain work procedures, and are keenly interested in performance. These two types of behavior, one is employee oriented, সে কিন্তু এমপ্লয়ীদের সাথে খুব চমৎকার ব্যবহার করেন, সুন্দর কথাবার্তা বলেন, ইনফর্মাল কিছু গল্পগুজব করেন, এইটা হলো এমপ্লয়ি ওরিয়েন্টেড। প্রোডাকশন ওরিয়েন্টেড মানে হলো উনি আরো কিছু বিহেভিয়ার করেন, যেটা হলো যে প্রোডাকশন কিভাবে বাড়ানো যায়। এই ফাইন্ডিংস থেকে আমরা রিকমেন্ড করেছি যে এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডার্স আর অ্যাসোসিয়েটেড উইথ হায়ার গ্রুপ প্রোডাক্টিভিটি এন্ড গ্রেটার জব স্যাটিসফ্যাকশন। আমি এখানে একটু বলি, এখানে প্রোডাকশন ওরিয়েন্টেড চেয়ে এটা একটু তারা এইটা এমপ্লয়ি ওরিয়েন্টেড হলে কিন্তু বেশি প্রোডাকশনটা বেড়ে যায়। তবে এখানে একটু কথা আছে, পরের দিনে এই ম্যানেজারিয়াল গ্রিড, সামটাইমস কল লিডারশিপ গ্রিড, এখানে কিন্তু স্পষ্ট করেছেন আবার যে সমস্ত লিডাররা কনসার্ন ফর পিপল, কনসার্ন ফর প্রোডাকশন, সেই সমস্ত লিডারদের পারফরমেন্স বা ইফেক্টিভনেস ইজ গুড, এবং সেটি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। তাহলে আমরা বলতে পারি এটা একটা গ্রাফ, এইটা আসলে আমাদের এখানে ডেসক্রাইব করা খুব একটা প্রয়োজন আমি মনে করি না, আমি জাস্ট ফাইন্ডিংস গুলোকে আপনাদের সামনে তুলে ধরবো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখন আমরা রিকমেন্ডেশনস ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমরা উপরে যে দুইটা স্টাডিজ আমরা ডেসক্রাইব করলাম, পাশাপাশি আরেকটা স্টাডিজ এর কথা আমি বলেছি যে ম্যানেজারিয়াল গ্রিড, ওটা ম্যানেজারিয়াল গ্রিডটা কিন্তু ওই দুইটা স্টাডিজ থেকে উনি নিজে করে ওটা টেস্ট করেছিলেন, ওই জন্য আমরা ওটাকে এখানে এমফাসাইজ করি নাই। আমরা এই দুইটার উপরে ভিত্তি করে আমরা যদি বলতে পারি whether leaders, supervisors or managers working with those who are working within your organizations are showing considerable or employee oriented behavior or not with their subordinates, আপনার সংগঠনে এই ধরনের আচরণ করতেছে কিনা আপনারা সেটা অবজার্ভ করবেন। আরেকটা আছে whether leaders or supervisor managers working within your organizations are concerned for production or not, এবং আপনার অর্গানাইজেশনে যারা লিডার বা সুপারভাইজার আছে তারা আসলে শুধু কি রিলেশনশিপ বিল্ড আপ করতেছে, না পাশাপাশি আমাদের যে প্রোডাকশন বেশি হওয়ার কথা বা ইন্ডাস্ট্রির যে গোলস, সেই গোলসটাকে ফুলফিল করা আদৌ তার কোনো তাগিদ বা কোনো ইচ্ছা আছে কিনা, দুটাকেই কনসিডার করতে হবে। এখানে আমার যে রিকমেন্ডেশন, যেটা ফাইনাল রিকমেন্ডেশন এই দুইটা স্টাডিজ এর উপরে, একটা হলো টু ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি, needed some leaders who are concerned for employees and concerned for production, তাহলে দুটাতেই তাদের একটা গুরুত্ব বা ফোকাস তাদের দিতে হবে, তখনই কিন্তু সংগঠন বাঁচবে। কারণ আমরা জানি অর্গানাইজেশন নিডস পিপল, পিপল নিডস অর্গানাইজেশন। আপনারা যারা প্যানেলিস্ট আছেন, যারা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় প্রফেসররা আছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি আরো যারা ওনাররা আছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, প্রত্যেকেই কিন্তু আমরা সব সময় চাই যে আমাদের সংগঠনকে বাঁচিয়ে রাখতে হবে আর সংগঠন আমাদেরকেও বাঁচিয়ে রাখবে, এরকম একটা ফাইন্ডিংস আমি এখান থেকে পেয়েছি এবং এটা রিকমেন্ড করেছি। রোল অফ আইওসাইকোলজি, আইওসাইকোলজিস্টরা আসলে আমরা কি করতে পারি? আইওসাইকোলজিস্টরা আমরা এই সমস্ত সাইকোমেট্রিক টেস্টের সাহায্যে, এগুলো স্ট্যান্ডার্ডাইজড এবং ভ্যালিড টেস্ট,
যেগুলো আমাদের কালচারে এটাও কি করা অ্যাডাপ্ট করা হয়েছে এবং আমরা সেগুলোকে অ্যাপ্লাই করে থাকি। এগুলো আমরা সাইকোলজিস্টরা করি। তাহলে আমাদের নেক্সট চলে যায় আমাদের রিকমেন্ডেশন বেসড অন অ্যাপ্রোচ 1 এন্ড অ্যাপ্রোচ 2। আমি কিন্তু এখন যে রিকমেন্ডেশনটা করব বা যেটা ডেসক্রাইব করব সেটা কিন্তু আমি প্রথম একটা অ্যাপ্রোচ বলেছিলাম ট্রেট অ্যাপ্রোচ, পরে একটা অ্যাপ্রোচ বললাম বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই দুটি অ্যাপ্রোচের সমন্বয়ে আমি একটা রিকমেন্ডেশন করেছি ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যারা এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদের জন্য এটা সুবিধা হবে। লিডার্স হু হ্যাভ সার্টেন ট্রেটস, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সেগুলো আছে, পাশাপাশি তারা কিন্তু কনসিডারেশন এবং স্ট্রাকচারিং বিহেভিয়ার্স তারা করে যদি করে তাহলে তারা খুবই ইফেক্টিভ, যদি করে তাহলে ইফেক্টিভ। এবং এখানে আরেকটা দেখা যায় যে আনফরচুনেটলি যদি আমাদের এই ট্রেডস গুলো এবং বিহেভিয়ার গুলো সবই ঠিক থাকলো, সবই ঠিক আছে ধরে নিলাম, বাট তার মধ্যে তারপরও কেন জানি উনি ঠিক মতো কাজ করতে পারতেছেন না, তাহলে আমাদের কি করতে হবে বা কি করণীয় আছে, আমাদের ফার্দার রিসার্চ করার প্রয়োজন আছে। এই জন্য সাইকোলজিস্টরা নতুন ভাবে আবার রিসার্চ করার জন্য তারা মনোনিবেশ করে এবং সেখানে কিন্তু দেখতে পাই যে traits theories and behavior theories are not the last word on leadership. Situational factors, environmental factors is another factor that should be conduct research. আমাদের সেই বিষয়ে গবেষণা করতে হবে এবং গবেষণা করে আমরা কি ফাইন্ডিংস পাই সে সম্পর্কে কিন্তু আমরা পরে সেটা তুলে ধরতে হবে। এবং সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের কন্টিনজেন্সি বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ চলে আসলো সেখানে। আর আপনাদের একটু বলি, অ্যাপ্রোচ মানে হলো যে এই একই আদর্শে বা একই চিন্তাধারার মধ্যে বিশ্বাসী একটা গোষ্ঠী। এখানে 4 ধরনের থিওরি বা 4টি থিওরি অথবা মডেল তারা গবেষণা করে ফাইন্ডিংস পেয়েছিল যে আচরণ এবং বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু সিচুয়েশনাল ফ্যাক্টরস আমাদের লিডারশিপের ইফেক্টিভনেসের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলো আমি এখন পর্যায়ক্রম ভেরি ব্রিফলি আই উইল ডেসক্রাইব ইট এবং খুব সংক্ষেপে এগুলা বলবো। এবং সেগুলো আপনারা বুঝতে পারছেন যে সিচুয়েশনাল ফ্যাক্টরসটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সে বিষয়ে আলোচনা করা হবে। ফিল্ডার্স নামে একজন সায়েন্টিস্ট, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, উনি গবেষণা করেছেন এবং উনি গবেষণা করে দেখতে পেলেন যে আমাদের লিডারদের কোন টাইপের লিডার, উনি কি রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডার না উনি টাস্ক ওরিয়েন্টেড লিডার, সেটা আমরা এই এলপিসি কোয়েশ্চেনিয়ার দ্বারা আমরা কিন্তু মেজার করি। অর্থাৎ প্রথমে লিডারশিপ স্টাইলটা কিন্তু এখানে পরিমাপ করা হচ্ছে। আর আমি একটু বলি, কন্টিনজেন্সি মানে হলো ডিপেন্ডেন্সি, কন্টিনজেন্সি মানে হলো রিলেশনশিপ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তা সেগুলো লিডারশিপের সাথে আর কি কি ফ্যাক্টরস জড়িত যেগুলো আমাদের বের করা উচিত বা বের করে দেখা দরকার। সেখানে আমরা লিডারশিপ স্টাইলকে এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডার এন্ড টাস্ক ওরিয়েন্টেড লিডার। অর্থাৎ যারা এখানে এলপিসি তে বেশি স্কোর পাবে তাদেরকে আমরা বলি যে রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডার, এবং এলপিসি তে যারা কম স্কোর পাবে তারা হবে টাস্ক ওরিয়েন্টেড লিডার। আমি যদি বলি এই মডেলটা ডিসক্রাইব করতে যাই তাহলে আপনাদের অনেক সময় লাগবে এবং এটাকে বুঝতে একটু দরকার হবে সময়। এই জন্য আমি পরবর্তীতে ফাইন্ডিংসটা কি ছিল সেটা আমি ডিসক্রাইব করব। ডিফাইনিং দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে 3টা ফ্যাক্টরসকে তারা কনসিডার করেছেন যে লিডার মেম্বার রিলেশনস, টাস্ক স্ট্রাকচার এন্ড পজিশন পাওয়ার। এগুলোকে 3টাকে আমরা একজন মানুষের মধ্যে কিন্তু লিডার মেম্বার রিলেশনশিপটা কেমন সেটা দেখবো, সেটা গুড না পুয়ার। টাস্ক স্ট্রাকচার সেটা কি হাইলি স্ট্রাকচার্ড না আনস্ট্রাকচার্ড সেটা দেখবো। পজিশন পাওয়ার বলতে আপনার যে ফর্মাল অর্গানাইজেশনাল পাওয়ার,
সেই পাওয়ারটা স্ট্রং না উইক, আপনার কি ক্ষমতা দেওয়া আছে কাউকে স্যাক করা, কাউকে পানিশমেন্ট দেওয়া, বা কাউকে প্রমোট করা, কাউকে ডিমোশন দেওয়া, এই পজিশন পাওয়ার, সেইটা এই তিনটার সমন্বয়ে বলা হচ্ছে দিস ইজ সিচুয়েশন অর দিস ইজ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এখন এই সিচুয়েশনের সাথে লিডারদের ম্যাচিংটা কেমন হবে, ম্যাচিং লিডার্স এন্ড সিচুয়েশনস। আমি এখানে সব থেকে আপনাদের এখানে মনোযোগ দিতে বলবো একটু, টাস্ক ওরিয়েন্টেড লিডার উইল ডু ওয়েল বোথ ভেরি হাই অ্যান্ড ভেরি লো সিচুয়েশনাল কন্ট্রোল। এখানে যারা টাস্ক ওরিয়েন্টেড তাদেরকে কিন্তু আপনার পাওয়ার দিতে হবে বেশি, তাদের কাজের স্ট্রাকচারটা থাকবে খুবই স্ট্রাকচার্ড ওয়েতে, কাজগুলো অ্যাসাইন করা থাকবে তাকে, এবং লিডার মেম্বার রিলেশনশিপটা গুড হতে হবে। যদি লিডার মেম্বার রিলেশনশিপ গুড হয়, স্ট্রাকচার হাই থাকে এবং পজিশন স্ট্রং থাকে, তাহলে তারা কিন্তু ভালো পারফর্ম করবেন। কারা করবেন? লিডাররা। রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডাররাও কিন্তু মিডিয়াম সিচুয়েশনে কিন্তু ভালো করবে, কারণ আপনি সবসময় মনে রাখবেন আপনি একজন লিডার যে কিনা সবসময় মানুষের সাথে চমৎকার করে সুন্দর করে কথা বলতে, সম্পর্ক বজিয়ে রাখতে সাহায্য, আপনার কিন্তু আগ্রহ বেশি। সেক্ষেত্রে আপনি যদি বেশি মাত্রায়, আমি বলবো যদি টাইট দিতে চান, বেশি মাত্রায় যদি আপনি তাকে মনিটরিং করেন, তাহলে কিন্তু আপনার অধীনে তারা কাজ বেশি করবে না। অর্থাৎ আপনার জন্য কিন্তু, আপনার বলতে সেই লিডারকে আমি এখানে মিন করছি যে তার জন্য কিন্তু একটা মডারেট সিচুয়েশনাল কন্ট্রোল থাকতে হবে, তার জন্য মাঝামাঝি একটা পরিবেশ দিলে তিনি কিন্তু ভালো করবেন, এটা কিন্তু ফাইন্ডিংস বলে। আমরা যদি রিকমেন্ড করি, রিকমেন্ডেশনস ফর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অথরিটি শুড ডেলিগেট হাই পজিশন পাওয়ার টু দ্য টাস্ক ওরিয়েন্টেড সুপারভাইজার্স অর লিডার্স। আমরা যদি সত্যিকার অর্থে কাজ আদায় করতে চাই, তাহলে আমাকে অটোনমি দিতে হবে, অর্থাৎ আমাকে পাওয়ারটা আমার মতো পাওয়ার এক্সারসাইজ করার জন্য আপনারা যারা ওনার্স থাকেন বা এমডি পর্যায়ে থাকেন, আপনার সুপারভাইজার লেভেলে, সেইটা কিন্তু তাদেরকে ডেলিগেটস করতে হবে এবং দেখা যাবে তার পারফরমেন্সটা ভালো হবে। দেন অথরিটি শুড ডেলিগেটস মিডিয়াম পজিশন পাওয়ার, যেটা আমি আগেই উল্লেখ করলাম, টু দ্য রিলেশনশিপ ওরিয়েন্টেড সুপারভাইজার্স অর লিডার্স। এটা কিন্তু আমি আগে উল্লেখ করেছি, যারা রিলেশনশিপ মেনটেন করে চলে সেই সমস্ত লিডার বা সুপারভাইজার, যারা ফার্স্ট লাইন ম্যানেজার্স হতে পারে, মিড লেভেলের ম্যানেজার্স হতে পারে, অথবা লিডার্স হতে পারে। যদিও ম্যানেজার্স এবং লিডার্স এর মধ্যে একটু পার্থক্য আছে, তারপর আমি এখানে টার্ম গুলোকে কিন্তু উল্লেখ করেছি, আপনারা একটু ডিফারেন্সটা একটু দেখে নিতে পারবেন পরে, এবং আপনারা হয়তো অনেকে জানেন। যাই হোক, এদেরকে মিডিয়াম পজিশন পাওয়ার দিলে বা সিচুয়েশনাল কন্ট্রোলের মিডিয়াম থাকলে ভালো করবে। এই থিওরির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সিলেক্ট দ্য লিডার ফর টু দ্য ফিট সিচুয়েশন। সিলেক্ট লিডার টু ফিট দ্য সিচুয়েশন। সেই সমস্ত, যদি মনে করেন যে আপনার সিচুয়েশনটা এইটা আছে, তখন আপনি লিডার পরিবর্তন করবেন। আর যদি দেখা যায় যে আপনার লিডার পরিবর্তন করার কোনো অপশন নাই, তখন আপনি সিচুয়েশনটাকে চেঞ্জ করবেন। এই হলো আমার রিকমেন্ডেশন। কগনিটিভ রিসোর্স থিওরি, এটা ফিল্ডার্স এবং গার্সিয়া নামে আরেকজন গবেষক এই কাজটা করেছিলেন। এখানে এক্সট্রা কিছু কাজ করেছেন যে লিডারদের যে সমস্ত কগনিটিভ অ্যাবিলিটি থাকে, যেমন তার ইন্টেলিজেন্স, টেকনিক্যাল কম্পিটেন্স এন্ড জব রিলেটেড নলেজ যেটা আছে, সেটা তারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে কিনা, সে বিষয়ে উনি গবেষণা করে দেখতে পেলেন যে লিডার্স যদি পরিবেশ অনুকূল থাকে, লিডার্সের পরিবেশ অনুকূল থাকলো, সিচুয়েশন অনুকূল থাকলো, ব্যবহারও ঠিক থাকলো, কিন্তু ম্যানেজমেন্ট যদি তার উপরে প্রচুর স্ট্রেস দেয়, যদি স্ট্রেসর হিসেবে ম্যানেজমেন্ট কাজ করে, তাহলে বলা হয় স্ট্রেস ইজ দ্য এনিমি ফর দ্য লিডার্স। তখন কিন্তু ম্যানেজার অথবা লিডারের পক্ষে কিন্তু স্ট্রেসফুল কন্ডিশনে সে কিন্তু কাজ করতে পারবে না। সেটাই কিন্তু ফাইন্ডিংস বের হয়ে আসলো। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই থিওরিটা কেন এই কন্টিনজেন্সি থিওরির মধ্যে আসলো। আমি কিন্তু বলি, এই স্ট্রেস এবং সিচুয়েশন, লিডারশিপ বিহেভিয়ার সব মিলেই কিন্তু এটা কন্টিনজেন্সি, মানে একে অপরের উপর নির্ভরশীল। সেটা যেহেতু এখানে
এক্সামিন করা হয়, সেই কারণে এটাকে কিন্তু এই অ্যাপ্রোচের অধীনে আমি ডিসকাস করছি। সুতরাং স্ট্রেস অবশ্যই আমাদের কমাতে হবে, এবং সেটা বলা হচ্ছে সেটা যাতে ম্যানেজমেন্ট লেভেল থেকে স্ট্রেসটা না আসে। ব্যক্তির বা লিডারের পার্সোনাল স্ট্রেস কাজ করতে পারে, ইটস ওকে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু ম্যানেজমেন্ট থেকে যদি আসে সেটাও কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব এটা কন্ট্রোল করা। So this is my suggestion, এবং psychologists can manage the stress. হার্সি অ্যান্ড ব্লাঞ্চার্ড সিচুয়েশনাল থিওরি, এখানেও কিন্তু একটা গবেষণা হয়েছে, এবং আমি প্রত্যেকটা গবেষণা কিন্তু সিচুয়েশনাল, যে আপনার যারা সাবঅর্ডিনেটসদের ম্যাচুরিটি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আইকিউ লেভেল, অ্যাবিলিটি, এগুলোর উপরে কিন্তু লিডারশিপদের ইফেক্টিভনেস কিন্তু ডিপেন্ড করে কিন্তু। তা সেটা কিন্তু বলা আছে যে যে সমস্ত সাবঅর্ডিনেটসরা কিন্তু যারা যে লেভেলগুলো আছে, লেভেল ওয়াইজ কিন্তু আপনি আপনার লিডারশিপ স্টাইলটা প্রয়োগ করবেন। যেমন ডিরেক্টিং এর ক্ষেত্রে আমরা এটাকে S1 বলছি, হাই অন ডিরেক্টিং বিহেভিয়ার্স, লো অন সাপোর্টিং বিহেভিয়ার্স। আমরা ডিরেক্টিভ লিডারশিপের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি। আমরা কোচিং দিতে পারি, কোচিং এর ক্ষেত্রে কিন্তু এখানে ডিফাইন করা আছে যে হাই অন ডিরেক্টিং অ্যান্ড সাপোর্টিং বিহেভিয়ার্স। সাপোর্টিং এর ক্ষেত্রে কিন্তু বলা আছে, এই সম্বন্ধে ডিফাইন করা আছে। আমার আলোচনা এই জায়গায় আসলে না, আমি জাস্ট এগুলোকে ডিফাইন করেছি। এবং এখানে দেখেন যে এই 4 ডিফারেন্ট লেভেলস অফ ম্যাচুরিটি ইনক্লুডিং গ্রুপ, এখানে 4টা গ্রুপ ভাগ করেছি। লিডারশিপে যেমন 4টা গ্রুপ ভাগ করেছি, আমি কিন্তু মেম্বারদেরও কিন্তু 4টি গ্রুপে ভাগ করেছি। আমরা পরে ম্যাচ করব কোন গ্রুপের জন্য কোন লিডার প্রয়োজন হবে। এখানে গ্রুপ মেম্বার্স ল্যাক দ্য নলেজ, স্কিলস এন্ড উইলিংনেস টু কমপ্লিট দ্য টাস্ক। গ্রুপ মেম্বার 2, group members are willing and enthusiastic but lack of the ability. Group members have the skills and capability to complete the task but are unwilling to take responsibility. Group members are highly skilled and willing to complete the task. Next, matching styles, leadership styles and levels. আমরা লো ম্যাচুরিটি তাদের কিন্তু ডিরেক্টিং লিডারশিপটা আমাদের ক্ষেত্রে ইফেক্টিভ হবে। আমার এখানেই কিন্তু আপনাদের জাস্ট ডিসকাস করা। যাদের ম্যাচুরিটি কম, সেক্ষেত্রে ডিরেক্টিং, তাকে সোজাসুজি তাকে ডিরেক্ট করা উচিত যে আপনি এইভাবে কাজগুলো করবেন। যাদের মিডিয়াম ম্যাচুরিটি, তাদের কিন্তু কোচিং দেওয়া হয়। মিডিয়াম ম্যাচুরিটি সাপোর্টিংও দেওয়া হয়। হাই ম্যাচুরিটি ডেলিগেটিং, তাদেরকে কিন্তু আমরা তাদের অটোনমি দিয়ে দিই, তাদের একটা ক্ষমতা দিয়ে দিই, তোমরা তোমাদের মতো কাজগুলো করো, তোমাদের এই কাজটা আমি বাস্তবায়ন করতে দেখতে চাই, তাড়াতাড়ি কাজটা শেষ করবে। ইট ইজ সিচুয়েশনাল থিওরির মধ্যেই কিন্তু এটা আসছে। দুজন গবেষক এটা গবেষণা করে কিন্তু ফাইন্ডিংসটা পেয়েছেন। সুতরাং আপনারা এটি অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন রিকমেন্ডেশনস ফর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এটা হলো আরো সিগনিফিক্যান্ট। If followers are unable and unwilling to do a task, যার মধ্যে কাজের সমর্থ নাই, যিনি কাজ করতে চায় না, তাকে সরাসরি আমরা কিন্তু ডিরেক্টিভ লিডারশিপটাকে সেখানে স্টাইলটাকে অ্যাপ্লাই করতে বলি, এবং আপনারা হয়তো অ্যাপ্লাই করেন। If followers are unable and unwilling to do a task, যার মধ্যে অ্যাবিলিটি কম, অ্যাবিলিটি নাই, বাট তার ইচ্ছা আছে, he or she is motivated to do this job, তখন তাকে কিন্তু আপনি কোচিং দিতে পারেন। আর কোচিং সম্পর্কে কিন্তু আমি আগেই উল্লেখ করেছি, তাকে ডিরেক্ট করবেন এবং সাপোর্ট দিবেন, তখন কিন্তু সে কাজটা ভালো মতো করতে পারবে। যদি ফলোয়ার্সরা ক্যাপাবল থাকে এবং আনউইলিং থাকে, সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট প্রয়োজন। যদি ফলোয়ার্সদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, তাহলে কিন্তু তার লিডার্স ডাজ নট নিড টু ডু মাস। যদি একজন কর্মচারী বা একাধিক কর্মচারী বা যারা আছে আপনার অধীনে কাজ করে, তারা যদি কাজ করতেও চায়, কাজ করতেও পারে, সেক্ষেত্রে আমাদের বেশি মাত্রায় সুপারভাইজ না করাই ভালো। সাইকোলজিস্টরা কিন্তু এখানে আমাদের
এই কাজগুলো করতে পারে এবং কারা কাজ করতে পারে, কাদের মধ্যে মোটিভেশন কম, কাদের মধ্যে উইলিংনেস কম, এই বিষয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। পাথ গোল থিওরি, অ্যানাদার থিওরি। এই পাথ গোল থিওরির মধ্যে কিন্তু আমাদের তিনটা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিচুয়েশনাল ক্যারেক্টারিস্টিক্স, সাবঅর্ডিনেটস ক্যারেক্টারিস্টিক্স এন্ড সুপারভাইজার স্টাইল। আমরা যারা এখানে আসি অনেকে কিন্তু আমরা কাইস্কার টেস্ট করেছি বা বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছি। 2x2x3 এরকম ফোল কন্টিনজেন্সি টেবিলের সাহায্যে আমরা কাইস্কার টেস্ট করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু আমরা ফাইন্ডিংস পেয়ে থাকি। এই পাথ গোল থিওরি বা যে সমস্ত থিওরি আমি একটু আগে কন্টিনজেন্সির অধীনে আলোচনা করলাম, সেগুলো কিন্তু এরকম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু তারা ফাইন্ডিংস গুলো পেয়েছে। এখানে কি ফাইন্ডিংস পেয়েছেন সেগুলো সম্পর্কে আমি একটু জাস্ট ডেসক্রাইব করব। এখানে কিন্তু একটা ফিগার, এই ফিগারের মধ্যে এগুলো সম্পর্কে বর্ণনা করা আছে। এগুলো আমি এখানে সময় যেহেতু কম, আমি জাস্ট আপনাদের সামনে ফাইন্ডিংস গুলো এবং রিকমেন্ডেশনস গুলোকে কিন্তু আমি একটু গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি এই লিডারশিপ স্টাইল, তো চারটা আমরা আগে এখানে দেখলাম, চারটা লিডারশিপ স্টাইল আছে এবং এইটা প্রেডিকশনটা কি। পাথ গোল থিওরির আমি একটু সংক্ষেপে বলি। এখানে লিডাররা কিন্তু তার পাথ মানে পথগুলো এবং গোলগুলো সেট করে দেবে এবং গোলগুলো আপনি কিভাবে, এই সাবঅর্ডিনেটসরা কিভাবে ফুলফিল করবে সে বিষয়ে কিন্তু তার একটা ওয়ে গুলো বলে দেয়। এইভাবে যাও, এইভাবে করো, এইভাবে করলে কাজটি তুমি করতে পারবে। এই হলো পাথ গোল থিওরির মূল অবজেক্টিভ। গোল সেট করা থাকবে, কোন পথে গেলে, কিভাবে গেলে আপনি এই কাজটি সঠিকভাবে করতে পারবেন সে সম্পর্কে কিন্তু তার সেখানে উল্লেখ করা আছে। এখানে প্রেডিকশনটা বলি, subordinates who have low levels of the skills to perform a task will function better under directive leadership। যেটা যাদের লো লেভেল স্কিলস আছে, কাজের স্কিলস আর অ্যাবিলিটি যেটা যাদের আছে সেটা যদি কম হয় তাহলে তাকে, এটা কিন্তু আগের একটা থিওরির সাথে অনেকটাই কিন্তু কমন। তা যদি কারোর এই স্কিলসটা কম থাকে, অ্যাবিলিটি কম থাকে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট লিডারশিপটা প্রয়োগ করবেন, সেটি ভালো হবে। তারপরে যদি স্কিলস হাই থাকে সেক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ লিডারশিপটা ইফেক্টিভ হবে। তারপরে এই জন্য এখানে কি করবেন লিডার, আপনারা যারা লিডার তারা কি করবেন, লিডার্স মাস্ট বি এবল টু পারসিভ দ্য নেচার অফ দ্য সিচুয়েশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাবঅর্ডিনেটস and respond with them the most appropriate style। সিচুয়েশনটাকে কনসিডার করবেন, সাবঅর্ডিনেটসদেরকে ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা দেখবেন, সে কি স্কিলড না আনস্কিলড, এবং সিচুয়েশন ভালো না মন্দ সেটা নির্ভর করে আপনি কোন লিডারশিপ স্টাইলটা অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু নির্ভর করবে আপনার উপরে। এই জন্য এটাকে বলা হয় কন্টিনজেন্সি মডেল। অর্থাৎ এই দুটা সিচুয়েশন লিডারশিপ স্টাইলের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং ফাইন্ডিংস বলে, ডেটা যা বলে, বাংলাদেশের রিসার্চের ক্ষেত্রে কিন্তু তাই বলে। লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ আমি শুরুতেই বলেছিলাম আমি 6টা অ্যাপ্রোচ আলোচনা করব, অলরেডি 3টা আলোচনা করেছি, বাকি 3টা একটু ছোট আছে, মাঝখানে 3 নম্বরটা একটু বড় ছিল। আপনারা একটু ধৈর্য সহকারে বাকিটা একটু দেখলে আরো বুঝতে সুবিধা হবে। লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ, গতকাল সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বলেছিলেন একটু যে লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ যেটা হলো যে লিডার এবং মেম্বারদের সাথে এক ধরনের কমিউনিকেশন, যোগাযোগ এটা রাখতে হবে এবং আমাদের শেয়ারিং, একের সাথে আরেকটা আমাদের গোল কি, এই গোলটা অর্গানাইজেশনাল গোল, এটা আপনাদের পার্সোনাল গোল, অর্গানাইজেশনাল গোল ফুলফিল করলে আপনি আপনার কিছু পার্সোনাল গোলও ফুলফিল হবে, এরকম শেয়ার করা, এক্সচেঞ্জ করা সংগঠনের লিডাররা তাদের সাবঅর্ডিনেটদের সাথে কিন্তু সেগুলো তারা শেয়ার করবেন। শেয়ার করলে ভালো হবে। এখানে উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন ইন গ্রুপ এন্ড আউট গ্রুপ। ইন গ্রুপ এবং আউট গ্রুপের এক্সপেরিমেন্ট করে দেখতে পেলেন যে ইন গ্রুপের লোকের সাথে শেয়ার এক্সচেঞ্জ করার ফলে দেখা যায় তাদের আউটপুটটা ভালো হয়, পারফরমেন্স ভালো হয়, তাদের টার্নওভার কমে যায়, তারা স্যাটিসফাইড হয়। তাহলে ওই এক্সপেরিমেন্ট বা ফাইন্ডিংস অফ দ্য এক্সপেরিমেন্টস আমাদেরকে পরামর্শ দেয় যে আপনারা অবশ্যই লিডার আপনারা মেম্বারদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, তবে সেটা অনেকটা ফর্মাল ওয়েতে বজায় রাখবেন। একদম টোটালি বেশি মাত্রা ইনফর্মাল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু
এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই অ্যাপ্রোচ এটাই আমাদেরকে প্রেডিক্ট করে যে লিডার্স শুড এস্টাবলিশ এ স্পেশাল রিলেশনশিপ উইথ দেয়ার সাবঅর্ডিনেটস। অবশ্যই সেটা করা উচিত এবং এক্সচেঞ্জ শেয়ার করা উচিত। ডিসিশন ট্রি অ্যাপ্রোচ। হোয়াই ট্রি? আমরা কেন ট্রি বলছি? এটা একটা ফ্যামিলি, সংগঠন একটা ফ্যামিলি। সংগঠন এই সব শ্রেণীর লোক থাকে, আপনার অধীনে কাজ করে। আপনার টপ লেভেলের, আপনার বটম লেভেলের, আপনি মিড লেভেলের, আপনার অধীনে আপনি যে লেভেলে হোক, আপনি যদি এক্সিকিউটিভ হয়ে থাকেন, আপনার অধীনে যারা আছে তাদের কাছ থেকে সাথে আলোচনা করে আপনি ডিসিশন মেক করবেন। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি বলি, বেটার আন্ডারস্ট্যান্ডিং, এখানে আমি একটু বলি যে এখানে আপনি লিডারশিপ স্টাইল কিন্তু আমরা বলে থাকি ডেমোক্রেটিক, সাপোর্টিভ, অটোক্রেটিক, বা যে আমাদের অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড যে সমস্ত লিডাররা আছেন, তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি সব বিষয়ে কিন্তু ডিসিশন তৈরি করার ক্ষেত্রে সাবঅর্ডিনেটদের সাথে আলোচনা করা প্রয়োজন নাই। এই থিওরিতে সেটা বলছে যে সমস্ত বিষয়ে আপনি ডিসিশন মেক করবেন সেটার গুরুত্বপূর্ণ যদি হয় এবং ডিসকাস করলে যদি কর্মচারীদের কাছ থেকে বা সাবঅর্ডিনেটসদের কাছ থেকে আপনি তথ্য পাবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করবেন, আদারওয়াইজ আলোচনা করার প্রয়োজন নাই। এই জন্য এটাকে ডিসিশন ট্রি বলছে, যে আপনার চতুর্পাশে যারা আছে তার কাছ থেকে আপনার যদি তথ্য নেওয়ার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আপনি আলোচনা করবেন। তবে গবেষণায় দেখা গেছে যে যদি আমরা আলোচনা করি তাহলে সব থেকে বেস্ট হয়। সেটি যদি সহজ প্রবলেম হয়, সেক্ষেত্রেও যদি আলোচনা করে, যদি আপনার সময় থাকে, বিকজ ইউ আর টপ লেভেল ম্যানেজার্স, আপনি যদি টপ লেভেলের ম্যানেজার্স হন, তাহলে আপনার যদি সময় থাকে একটু আলোচনা করলে সেটা ভালো হয়। সেটা কিন্তু বলা হচ্ছে এখানে প্রেডিকশন 1 and prediction 2. If the nature of the problem is easy and followers feel that leader is capable to take decision, the autocratic style is applicable. If the nature of the problem is more complex and important, followers feel their involvement is necessary. Followers রা কিন্তু মনে করে যে আমাদের এখানে জড়িত থাকার দরকার আছে, আমরা ইনপুট দিতে পারতাম বা আমাদের ইনপুট দেওয়া জরুরি, তাহলে কিন্তু গ্রুপ পারফরম্যান্সটা ভালো হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই দুইটা প্রেডিকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাই কিন্তু আপনাদের জন্য আমরা সাজেস্ট করি। আমাদের লাস্ট অ্যাপ্রোচ চলে এসেছে, আমরা মডার্ন অ্যাপ্রোচ টু লিডারশিপ। মডার্ন অ্যাপ্রোচ টু লিডারশিপের ক্ষেত্রে এখানে আপনাদের জ্ঞাতার্থে বলি, এই অ্যাপ্রোচ গুলো কিন্তু আগে যে ফার্স্ট জেনেরিক অ্যাপ্রোচ আছে বা অন্যান্য যে অ্যাপ্রোচ গুলো আমি ডেসক্রাইব করলাম, সমস্ত অ্যাপ্রোচ থেকে কিন্তু নতুন ভাবে এখন মডার্ন কিছু অ্যাপ্রোচেস তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এখন অ্যাপ্লাই করা হয়। যদিও ক্যারিসম্যাটিক লিডারশিপ এটা কিন্তু জেনেরিক অ্যাপ্রোচের মধ্যে একটা অনেক সময় পড়ে, কারণ এটা সোশিওলজিস্ট কিন্তু 1947 সালে এটা কিন্তু ফার্স্ট আবিষ্কার করে এবং এই লিডারশিপের কনসেপ্টটা দেয়। সুতরাং এটা যে মডার্ন বা খুব একটা এরকম না, যে এটা হলো যে বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ থেকে এগুলোকে তৈরি করে নতুন ভাবে এগুলাকে লিডারশিপ গুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। দেখা গেছে যে তাদের মধ্যে উপরের অ্যাপ্রোচের যে সমস্ত ফ্যাক্টরস গুলো আছে, সেই ফ্যাক্টরস গুলো তাদের মধ্যে থাকে, পাশাপাশি তাদের মধ্যে কিছু ক্যারিসম্যাটিক কোয়ালিটি থাকে। ক্যারিসম্যাটিক কোয়ালিটি মানে আমরা জানি যে পাওয়ার কিন্তু দুই প্রকার, একটা হলো ফর্মাল পাওয়ার আর একটা হলো পার্সোনাল পাওয়ার। এই পার্সোনাল পাওয়ারের ক্ষেত্রে তাদের মধ্যে কিছু রেফারেন্ট পাওয়ার আছে, ক্যারিসম্যাটিক পাওয়ার আছে। এই পাওয়ার গুলো তারা ডিজার্ভ করে, ফলশ্রুতিতে দেখেন তারা এই কাজগুলো অত্যন্ত স্মুথলি এবং সুন্দরভাবে করতে পারে। এবং এই লিডারের কি কি বৈশিষ্ট্য আমি তো এখানে জাস্ট তুলে ধরি নাই, এবং অনেক কিছু কিন্তু আপনি পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, দেখবেন যে অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এটার কিন্তু একটা রিসার্চ ফাইন্ডিংস আছে, তারা খুব ভালো লিডার হয়। বিশ্বে যারা পরিচিত যে সমস্ত লিডাররা আছেন, এখানে নাম দেওয়া আছে, আমি হয়তো বলবো না, স্লাইডে দেওয়া আছে, এগুলো কিন্তু তারা কিন্তু ক্যারিসম্যাটিক কোয়ালিটি তাদের মধ্যে ছিল। characteristics that leaders have broad knowledge of their field. এই ক্যারিসম্যাটিক লিডারদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে উল্লেখ করেছি, কারণ এগুলো তো অনেকগুলো অ্যাপ্রোচ আমি ডেসক্রাইব করেছি বা করলাম, এত কিছু ডেসক্রাইব করা ভেরি টাফ ফর মি।
a self-promoting personality, high energy level, willingness to teach, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তাদের মধ্যে থাকে। তারা ক্যারিসম্যাটিক লিডার। ট্রান্সফরমেশনাল লিডারশিপ, এখানে কিন্তু ওই আমি আগেই উল্লেখ করেছি লিডার মেম্বার এক্সচেঞ্জ থিওরি, এখান থেকে তার একটা আপডেট ভার্সন। লিডার্স হ্যাভ মোর ল্যাটিটিউড ইন দেয়ার বিহেভিয়ার, they act in accordance with their followers' perceptions. They work to change and transform their followers' needs and redirect their thinking. এখানে কিন্তু তারা চিন্তা ভাবনা করে, তারা যে সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে যখন আবার কর্ম সাবঅর্ডিনেটদের সাথে আলোচনা করে তখন কিন্তু তারা আমাদের একটু মানে শেষ করতে হবে। হ্যাঁ শেষ, আমি জাস্ট 5 মিনিট। এগুলো কিন্তু সেটা তারা রিথিঙ্ক করতে পারে। স্ট্র্যাটেজিক লিডারশিপ, এটা কিন্তু একদম টপ লেভেলের লিডারশিপ। তারা কিন্তু কোন ধরনের কমপ্লেক্সিটি তৈরি হলে সেগুলো কিন্তু তারা নিজেরা কিন্তু এটা সমাধান করার মধ্যে স্ট্র্যাটেজিক কিছু পাওয়ার কাজ করে, দ্রুতভাবে সেটা সমাধান করতে পারে, এবং তারা কিন্তু এটা টপ লেভেলের ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এটা থাকে। ক্রস কালচারাল রিলেশনশিপ, এখানে আমাদের প্যানেলিস্ট যারা আসছেন দেখা যাচ্ছে যে আমির ভাই উনি কিন্তু সিঙ্গাপুরে কাজ করেন। এই ক্রস কালচারাল লিডারশিপের ক্ষেত্রে কিন্তু একটা মানুষকে, লিডারকে কিন্তু বিভিন্ন কালচারে, যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে বা জব করে, তারা কিন্তু বিভিন্ন কালচারের মানুষগুলো সম্পর্কে রিড করার ক্ষমতা থাকতে হবে এবং ক্রস কালচারাল বোঝার ক্ষেত্রে অ্যাবিলিটি থাকতে হবে। এবং দেখা যাবে তারা যারা এইগুলো বুঝতে পারে, বিভিন্ন শ্রমিক কর্মচারী যাদের আচরণগুলো বুঝতে পারে, কাস্টমারদের কালচার বুঝতে পারে, তারা কিন্তু সেক্ষেত্রে তারা সুন্দরভাবে ডিল করতে পারে এবং পারফরমেন্স ভালো হয়। এবং আমাদের সাইকোলজিস্টরা কিন্তু এই কাজগুলো করেন, এবং ক্রস কালচারাল সাইকোলজি নামে একটা সাইকোলজি আছে, সেগুলো সম্পর্কে আমরা স্টাডি করি। ইথিক্যাল লিডারশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা হলেন টপ লেভেলে থাকে, এবং সব লেভেলেও দরকার, কিন্তু টপ লেভেলে বিশেষ করে যারা পলিসি মেকিং এর ক্ষেত্রে তারা যদি ইথিক্যালি স্ট্যান্ডার্ড না হয়, সাউন্ড না হয়, মোরালি ডেভেলপ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। এগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করা উচিত, এবং আসলে আপনাদের লিডার যিনি আছেন তিনি আসলে ইথিক্যালি স্ট্যান্ডার্ড কিনা, বা ইথিক্যালি ডেভেলপ কিনা, মোরালি ডেভেলপ কিনা। Final recommendation for my last slide. This is my last slide. I would like to share this slide. এখন তাহলে লিডার কেমন হতে হবে? লিডার হতে গেলে অবশ্যই হতে হবে ইমোশনালি ইন্টেলিজেন্ট, ভালো ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমি আগে উল্লেখ করলাম সেগুলো থাকতে হবে, এবং লিডার হবেন টাস্ক ওরিয়েন্টেড এবং রিলেশনশিপ ওরিয়েন্টেড। লিডার হবেন সুইটেবল ফর দ্য সিচুয়েশন, যে কিনা গোল ডিরেক্টেড, যে কিনা সাপোর্টিভ অথবা ডেমোক্রেটিক অথবা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, যে কিনা ক্যারিসমেটিক, কালচারালি এবং মোরালি ডেভেলপড। তাহলে আমরা একজন মানুষ, আমি একজন মানুষ, আমার মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, এবং এই অনেকগুলো বৈশিষ্ট্য থাকার কারণে কিন্তু আমি একজন গুড লিডার। দুই একটা বৈশিষ্ট্য যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ সব বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আপনাকে কালচারালি, মোরালি, আপনাকে ইথিক্যালি সাউন্ড স্ট্যান্ডার্ড হতে হবে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, অন্যের আবেগ বোঝার ক্ষমতা থাকতে হবে। এইরকম লিডার যারা থাকবেন তাদেরকে অবশ্যই টপ লেভেল ম্যানেজমেন্টে আপনারা, যদি যোগ্যতা থাকে, তার একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, এক্সপেরিয়েন্স থাকে, আদার ফ্যাক্টর যদি থাকে, তাহলে তাকে সেখানে বসাবেন। আমি মনে করি আমার মোটামুটি এখানেই এই যে সাইকোলজি আমরা যারা থাকি তারা কিন্তু সাইকোগ্রাফি আমরা অ্যাসেস করি, অর্থাৎ আমরা একজন মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আছে কিনা সাইকোমেট্রিক টেস্টের সাহায্যে সেটা কিন্তু পরিমাপ করা হয়। এবং আমি সর্বশেষ কথা বলি, অর্গানাইজেশন নিডস আইও সাইকোলজিস্ট ইন ডিফাইনিং অর্গানাইজেশনাল লিডারশিপ। থ্যাংক ইউ এভরিবডি। আমার মনে যদি কোনো প্রশ্ন থাকে পরে আমি আনসার দিব। থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার আপনার প্রেজেন্টেশনের জন্য। আমরা অনেক কিছু দেখলাম লিডারশিপ অ্যাপ্রোচেসের ব্যাপারে। সো আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিব কোশ্চেন কিউ&এ সেশনে। সেখানে যাওয়ার আগে যদি আমরা একটু আমাদের শ্রদ্ধেয় প্যানেলিস্টদের কাছে একটু চলে যাই তাদের ইনসাইটস জানার জন্য। সো মিয়ারুল ভাই যদি থেকে থাকেন, এই প্রথম প্রশ্ন মিয়ারুল ভাইকে করছি। সো মিয়ারুল ভাই, আপনি 2001 সালে ডিএইচএল এ আর কি জয়েন করেন সেলস ফাংশনে, সেখান থেকে 2017 সালে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সো এই যে একটা ট্রান্সফরমেশন ফাংশনাল থেকে জেনারিক রোলে, সো এখানে যদি মিয়ারুল ভাই আপনার একটু অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন যে
আপনার যেহেতু মাল্টি কান্ট্রিজ এবং মাল্টি ফাংশনে কাজ করার অভিজ্ঞতা আছে, সেখান থেকে আপনি যদি লিডারশিপের জার্নিটাকে একটু আমাদের সামনে তুলে ধরেন। ধন্যবাদ হাবিবা, এবং আমি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, ফার্স্ট অফ অল এনরোডকে ধন্যবাদ জানাতে চাই যে এই প্রথমবারের মতো এই ধরনের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা ডিসকাশনের সুযোগ করে দিয়েছে। এবং সেই সাথে প্যানেলিস্ট যারা আছেন, নূর মোহাম্মদ স্যার, আপনার প্রেজেন্টেশনটা আমি আগেও দেখেছি এবং আজকে আপনি করেছেন। এখানে অনেকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো আপনি ডিসকাস করেছেন, হুইচ আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ইউজড ইন দ্য অর্গানাইজেশন। সো এগুলোর অনেক উদাহরণ আছে। এবং সেই সাথে নিসবাত আনোয়ার এবং আওয়াল, নিসবাত আপা এবং আওয়ালকেও ধন্যবাদ জানাতে চাই এখানে জয়েন করার জন্য। মূলত আমরা একটা অর্গানাইজেশনকে চালাতে গেলে আমরা কি দেখি যে কিছু জিনিস লাগে, প্রসেস, টুলস, দিজ আর অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য নলেজ। এবং সেই সাথে কি লাগে, একটা লিডারশিপ কালচার লাগে, যে কি ধরনের লিডারশিপ আমি আমার অর্গানাইজেশনে দেখতে চাই। নাও আমি যদি আমার ট্রান্সফরমেশনটা বলি, যে হাউ ডিড আই মুভ ফ্রম ফাংশনাল লিডার টু জেনারেল ম্যানেজমেন্ট রোল, এখানে কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চাই। প্রথমত, আপনি যেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের পার্ট হিসেবে বলেছেন, এটার একটা অংশ হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। এই সেলফ অ্যাওয়ারনেস বা ওন রিফ্লেকশন যেটা, এগুলোর অভ্যাস কিন্তু আসলে আপনি দেখবেন যে যেগুলো মডার্ন এডুকেশন সিস্টেম আছে, তারা কিন্তু ইভেন প্রাইমারি স্কুল থেকে কিন্তু রিফ্লেকশন করায়, ঠিক আছে? কিন্তু আমাদের রিফ্লেকশনটা কিন্তু আমরা শিখছি হচ্ছে প্রফেশনে এসে, ঠিক আছে? সো এই রিফ্লেকশনের মাধ্যমে নিজের যে অ্যাওয়ারনেস, এবং সেই সাথে দ্যাট উইল হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড আদার্স অলসো। এখানে আমি যেটা মনে করি যে কোনো ইমপ্রুভমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমি নিজে কনভিন্স হতে হবে যে এটা আমার স্ট্রেংথ, অথবা এই জায়গায় আমার এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট আছে। অনলি দেন এই ইমপ্রুভমেন্টটা শুরু হয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে সে ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট সেন্টার বা অ্যাসেসমেন্ট সেন্টার, আপনারা অনেকে এটার সঙ্গে হয়তো পরিচিত। আমি জীবনে 4 বার অ্যাসেসমেন্ট সেন্টারে গিয়েছি, ঠিক আছে, বিভিন্ন কোম্পানিতে, এবং প্রথম 3 বার আমি আই পারফর্ম ভেরি ব্যাড, ঠিক আছে? নিউমেরিক্যাল সেন্স বলেন, অথবা ক্রিটিক্যাল রিজনিং বলেন, ইন্ট্রি আউটরে এক্সারসাইজ, তারপরে সিচুয়েশনাল ডিসিশনস, আমি আই ডিডন্ট পারফর্ম। কিন্তু প্রত্যেকবার আমি নিজেকে চেষ্টা করেছি কি, আমি মনে করেছি না, এগুলো আসলে থিওরিটিক্যাল, এটা অ্যাকচুয়াল না, রিয়েল লাইফ না, এবং যে কারণে আমি পারফর্ম করতে পারছি না। আমার রিডিং স্পিড স্লো, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে গেলে আমার এভাবে আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ টেকিং আস ব্যাকওয়ার্ড। আমরা নিজেরা নিজেদের দুর্বলতাটাকে আমরা ঢাকার চেষ্টা করি, এবং এই জন্যই কিন্তু সেলফ অ্যাওয়ারনেস দরকার আছে, এবং সেখান থেকেই যাত্রাটা শুরু। দেন আমাদেরকে যেটা হতে হবে, যে লাইফ লং লার্নিং, এটাকে আমাদের মেনে নিতে হবে। সারা জীবনই আমাদের শিখতে হবে, প্রত্যেকটা সিচুয়েশন থেকে আমাদের শিখতে হবে। সো দ্যাট অলসো হেল্প মি। আই নেভার অ্যাকচুয়ালি লিমিটেড, এভরি ডে আই এম ট্রাইং টু লার্ন, ওকে, ফ্রম অল লেভেলস। ব্রডেনিং দ্য স্কোপ, আমাদের জেনারেল একটা টেন্ডেন্সি থাকে যে আমার রোল এইচআর এক্সিকিউটিভ, আমার রোল ফিল্ড সেলস এক্সিকিউটিভ, হ্যাঁ, আমি শুধু আমার রোলটাকে ইভেন যতটুকু রোল প্রোফাইলে আছে তার চেয়েও পারলে আরো আমি ওটাকে লিমিট করে ফেলি। তখন যেটা হয় যে when I am not broadening the scope of the role, তখন আমার লার্নিং প্রসেসটাও কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে, বিকজ I am creating my own boundary. Understanding the big picture, দেন ইমোশনাল ইন্টেলিজেন্সে যে জিনিসটা, এটা কিন্তু এখন আরো দিন দিন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং অনেক লিডার আছে যারা কিন্তু কগনিটিভ পার্টটাকে যদি আমি বলি, ইন্টেলিজেন্স পার্টটাকে বলি, দে আর ফ্যান্টাস্টিক। আমাদের অর্গানাইজেশন গুলো আমরা যখন রিক্রুট করি, তখন কিন্তু আমরা দেখি তার রেজাল্ট ভালো, তার একাডেমিক ক্রেডেনশিয়ালস অনেক স্ট্রং, অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু এগুলোকে আমরা কিন্তু এখন মডার্ন কনসেপ্টে কিন্তু বলছি দিস আর পার্শিয়াল লিডার্স। They are very unlikely to be effective until unless they are well supported by the emotional intelligence. So এটাকে কিভাবে প্র্যাকটিস করতে হয় অন গ্রাউন্ড?
দেন ওভারকামিং দ্য স্ট্রেস সেটব্যাক। সো ক্যারিয়ারে আমি আমার নিজেকে দেখেছি অনেকবার আপস অ্যান্ড ডাউনস হয়েছে। আমি হয়তো কান্ট্রি ম্যানেজার বা জেনারেল ম্যানেজমেন্ট রোলটা আমার পাওয়া উচিত ছিল 10 বছর আগে, কিন্তু আমি পেয়েছি 10 বছর পরে। হ্যাঁ, এবং এই যে এইখান থেকে এই সিচুয়েশনটা থেকে বের হয়ে আসা, আমরা যেটা করি ইন জেনারেল, উই গিভ আপ। ও আচ্ছা, আমার এটা হয় নাই, আমার সব যোগ্যতা আছে এবং কিন্তু এটা আমার হয় নাই, সুতরাং আমি গিভ আপ করে দিই। বাট এই গিভ আপ করে দেওয়ার ভিতরে কিন্তু আসলে কোনো কৃতিত্ব নেই, বিকজ গিভ আপ করে দেওয়া মানে বেসিক্যালি আই এম লুজিং দ্য ব্যাটল। আমি কিন্তু ওইখানে যদি চেঞ্জ করতে চাই, ইমপ্রুভ করতে চাই, ফার্স্ট আই নিড টু লার্ন হাউ টু সার্ভাইভ দেয়ার ইন দ্যাট সিস্টেম, বি পার্ট অফ দ্য সিস্টেম, অ্যান্ড দেন develop myself. So these are the few things which should be considered, যে এগুলোই কিন্তু একজন মানুষকে তার ফাংশনাল রোল থেকে বের হয়ে সবসময় বিগ পিকচারটা দেখতে হেল্প করবে, and they will try to find the relationship with the big picture. And that is how you grow the mindset to look at the whole business. Yes, Habiba. জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমরা অনেক কিছু শিখলাম, যেমন সেলফ অ্যাওয়ারনেস এর ব্যাপারটা আপনি বলেছেন, লাইফ লং লার্নিং এর কথাটা বলেছেন। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আই হোপ যে পার্টিসিপেন্টসরাও এখান থেকে অনেকগুলা কি পয়েন্টস নিতে পেরেছেন। আমি যদি একটু আওয়াল ভাইয়ের কাছে চলে যাই। আম, আওয়াল ভাই এখন আমাকে শুনতে পাচ্ছেন? আওয়াল ভাই শুনতে পাচ্ছি হাবিবা, আপনি শুনতে জি পাচ্ছেন? জি জি আউল ভাই। তো আউল ভাই, আপনার কাছে আমার কোশ্চেন থাকবে যে আপনি যেহেতু আম, এখন সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন এবং প্যাসিফিক আইল্যান্ডস এর এই জায়গাটা রিজিয়নাল হেড অফ এইচআর হিসেবে আছেন, এবং আপনি এই ট্যালেন্টস গুলো বা রিজিয়নাল রিসোর্স গুলোর ডেভেলপমেন্টের সাথে জড়িত আছেন। সো অনেক সময় আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আর কি অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজের বা যেগুলো গ্লোবালি রিনাউন্ড কোম্পানিজের সেসবের লিডারশিপ পজিশনে যায়, বাট আমাদের দেশ হয়তো বা একটু পিছিয়ে আছে। সো ওই জায়গাতে আপনার ইনসাইটটা একটু যদি শেয়ার করেন যে আসলে আমরা কি কি ধরনের ইনিশিয়েটিভ বা কি কি ধরনের চেঞ্জেস থ্রুতে যেতে হবে, বা কি কি অবস্ট্রাকল আমরা ফেস করি যেটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে ওইসব পজিশনে যাওয়ার জন্য বা ওই লিডারশিপ চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য। থ্যাংকস হাবিবা। আই থিঙ্ক প্রথমে আমি ধন্যবাদ জানাবো স্যারকে, একটা সুন্দর প্রেজেন্টেশন দেখলাম আমরা, and আমি অনেক কিছু শিখছি আজকে লাস্ট 1 আওয়ারে যখন স্যার প্রেজেন্টেশন দিচ্ছিলেন, যে ঠিক আছে এগুলো করছি আমরা, বাট এটা একটা নতুন ডাইমেনশন। থ্যাংকস এনরুট ফর ইনভাইটিং মি, গিভিং মি দ্য অপরচুনিটি টু টক ইন দিস ফোরাম। আমি যদি বলি যে পার্শ্ববর্তী দেশ বা আমাদের পাশাপাশি যারা আছে তারা কেমন করছে, আমি শুধু একটা জিনিস বলবো, তুলনা করাটা একটু ডিফিকাল্ট, রাইট? তুলনা করতে গেলে অনেক সময় অনেক কিছু একটু ডিফিকাল্ট হয়ে যায় কমেন্ট করার নিয়ে। বাট একটা জিনিস আমি বলবো, আমরা কিন্তু পিছিয়ে নেই। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি শুধুমাত্র এখানে এই কটা কান্ট্রি দেখছি, এর আগে আমি মালয়েশিয়া বা শ্রীলঙ্কাতে কাজ করেছি। তো আমি একটা জিনিস বলতে চাই সবাইকে ইন দ্য অডিয়েন্স, যে বাংলাদেশিরা কোথাও পিছিয়ে নেই, আমরা অনেক অনেক ভালো করছি। যেটা সবসময় আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, যে আমরা মনে হয় ভালো না, আমি মনে হয় ইংরেজিতে দুর্বল, আমি মনে হয় এটা বলতে পারবো না, অন্য কান্ট্রি একটা ছেলে বা মেয়ে এসে যদি আমাকে চ্যালেঞ্জ করে তাহলে মনে হয় আমি পারবো না। না, আমরা সব পারি। আমরা যদি সব না পারতাম তাহলে হয়তো বা আমি এই রোলে থাকতে পারতাম না। আমি বাংলাদেশ, আমি প্রাউড বাংলাদেশ, অনেস্টলি স্পিকিং। সো যখনই আমি কোথাও যাই, যখনই কোনো ফোরামে কথা বলি না কেন, সুযোগ যদি কোনোখানে পাই, আমি খুব প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশি। সো আমি একটা জিনিস বলতে পারি, আমরা কেউ পিছিয়ে নেই, আমরা অনেক ভালো করছি অন্যান্য কান্ট্রির তুলনায়। এখন শুধু জিনিসটা যেটা লক্ষ্য রাখতে হবে, যেটা আমি সবসময় সবাইকে বলি, আমাদেরকে একটু একটু বেশি কাজ করতে হবে। বেশি কাজ মানে আমরা সবাই কাজ করি, হয়তো বা আমরা যে জায়গায় আছি সেখান থেকে আমরা ভালো আউটপুট পাচ্ছি, প্রমোশন পাচ্ছি। বাট when it comes to leadership, রাইট, আমাদেরকে আরেকটু বেশি কাজ করতে হবে, ইন এ সেন্স যে কত ডাইনামিক্স চলে আসে যখন গ্লোবাল রোল আসে। চিন্তা করতে হবে যে আমি মোবাইল কিনা, আমি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাবো কিনা, আমাদের অনেক কিছু ডিপেন্ডেন্সি, আমাদের ফ্যামিলি যাবে কিনা বা ফ্যামিলি থাকবে কিনা, এই জিনিসগুলো ডিপেন্ডেন্সি থাকে। সেটা একটা দিক। সবচেয়ে বড় একটা দিক সেটা হলো যে কালচারটা বুঝতে পারা। আমরা যে কোনোখানে যাই না কেন, যে দেশে থাকি না কেন, প্রত্যেকটা দেশেরই একটা ইউনিক কালচার আছে। যেমন আমাদের বাংলাদেশে একটা ইউনিক কালচার আছে, সেই কালচারগুলোকে রেসপেক্ট করতে হবে এবং সেই কালচারগুলোকে আপন করে নিতে হবে। এটা হলো সবচেয়ে একটা বড় ইম্পর্টেন্ট এলিমেন্ট। আমি যদি আমার এই দায়িত্ব থেকে বলি যে না, আমরা বাংলাদেশের কাজটা এভাবে করি, সেটা কিন্তু খুবই খুবই রং।
আমাকে বরঞ্চ আমার কলিগ যেভাবে জিনিসটা পারসিভ করে ফিলিপিন্সে অর সিঙ্গাপুর আর ব্রুনাইয়ে, আমাকে কিন্তু সেটা মানতে হবে। এবং সেই নিয়মের গণ্ডির মধ্যে থেকে আমরা কিভাবে একে অন্যকে কমপ্লিমেন্ট করতে পারি, এটাই হলো যে কোনো গ্লোবাল রোল অর ক্রস কান্ট্রি রোলের সার্থকতা। সো ইন এ নাটশেল, আমরা কোনো সময় আমরা যদি জানি আমাদের কালচারটা, আমরা শুধু ইম্পোজ করার চেষ্টা করব না, এটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। যদি আমরা ফিউচারের দিকে তাকাই, আমি 4টা জিনিসের উপর ফোকাস করব। ফার্স্ট অফ অল, স্যার যেটা বলছিলেন যে পিপল নিড অর্গানাইজেশন, অর্গানাইজেশন নিড পিপল। আই থিঙ্ক আমাদের রাইট অর্গানাইজেশনে জয়েন করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো রাইট অর্গানাইজেশন, দ্যাট ইজ নাম্বার 1। আমি যদি আমার ক্যারিয়ারের দিকে তাকাই, লাস্ট 13 বা 14 বছর ধরে আমি অ্যাডিকশনে আছি। গত 13-14 বছরে এটা আমার সম্ভবত রোল নাম্বার 10 আমি যেটা করছি। অর্থাৎ যখনই যেটা সুযোগ এসেছে আমি হাত তুলেছি, আমি করতে চাই। এবং সে জায়গায় গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার চলে আসবে আপনাদের প্রফেশনাল লাইফে, রাইট মেন্টর। সো আমাদের সবার একটা রাইট অর্গানাইজেশন দরকার, রাইট মেন্টর দরকার, যে আপনাকে সে বিলিফটা দিবে যে ইউ ক্যান ডু ইট। সো নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, ইউ ক্যান ডু ইট। এবং সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে ঠিক আছে, আমি যখন কোনো সিনিয়র রোলে যাব, হাউ টু ডেভেলপ অর গ্রুম মাই সাবঅর্ডিনেট, আমি যার সাথে কাজ করছি, সেটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় লিডারশিপ নিয়ে অনেক কিছু বলি, তাই না? লিডারশিপ একটা বড় ক্রাইটেরিয়া হলো যে আমি যখন এই রোলটা ছেড়ে দিব, আমার টিম মেম্বার যদি এই পজিশনটা নেয়, আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য লট। I don't want to be in the position, honestly speaking. When you become a leader, এটার জন্য মাথায় না আসে যে আমি এই পজিশনে আজীবন থেকে যাব। আমার এই পজিশনটা ছেড়ে দিতে হবে। এবং সবচেয়ে ভালো সাকসেস স্টোরি যেটা হবে যে আমার ডাইরেক্ট রিপোর্ট যদি এই পজিশনটা নেয়, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সো আমি যেটা বললাম, যে রাইট মেন্টর, রাইট অর্গানাইজেশন। আমি তো পার্সোনাল ফ্রন্টে যাব। পার্সোনাল ফ্রন্ট যদি বলি, আমি দুটা ইংরেজি ওয়ার্ড ইউজ করবো, একটা হাম্বল, একটা রেলিভেন্ট। সো আমি প্রথমে যদি রেলিভেন্সের দিকে তাকাই, আমাদের একটু এসছে রেলিভেন্ট হতে হবে, কারণ আমাদের জানতে হবে গ্লোবালি কি হচ্ছে না হচ্ছে। আমরা যদি শুধুমাত্র আমাদের দায়রাটাকে শুধুমাত্র ধরেন বাংলাদেশের মধ্যে আটকে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আমরা কিভাবে অন্য কান্ট্রিতে যাব। আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের অনেক নিউজ আর্টিকেল পড়তে হবে, যাতে আমরা জানতে পারি অন্যান্য কোথায় কি হচ্ছে, এবং নিজের কম্পিটেন্স ডেভেলপ করার জন্য। লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট, প্লিজ বি হাম্বল। হোয়াট এভার ইউ ডু, ওয়ার এভার ইউ গো, দিন শেষে আমরা একটা সাধারণ মানুষ, আমরা মানুষ হিসেবে থাকতে চাই। তো শুধুমাত্র আমরা যত কিছু অ্যাচিভ করি না কেন, লোকজন যাতে না বুঝে যে আমি এটা অ্যারোগেন্ট হয়ে গেছি। অ্যারোগেন্ট হওয়া যাবে না। যেদিন আমরা অ্যারোগেন্ট হয়ে যাব, সেদিন সাথে সাথে আমি যত কিছু অ্যাচিভ করি না কেন, সাথে সাথে আমি পড়ে যাব ওখান থেকে, আই উইল স্লিপ। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারাই কলে আছেন, কেউ যদি ইয়াং থাকেন, যারা ইউনিভার্সিটিতে কাজ করছেন, মেবি আপনি ক্লাসের ফার্স্ট বয়, বাট প্লিজ স্টে হাম্বল। বিকজ দিন শেষে মানুষ আপনাকে আপনার হাম্বলনেস দিয়ে জাজ করবে। আপনার প্রফেশনাল ক্যারিয়ার অফকোর্স দ্যাট শো করবে যে আপনি অ্যাজ এ প্রফেশনাল হাউ ইউ ওয়্যার অর হাউ ইউ হ্যাভ বিন সো ফার। বাট দিন শেষে আপনি কি ধরনের মানুষ, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্লিজ বি হাম্বল ওয়ার এভার ইউ আর। দ্যাটস মাই লাস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ। সো হাই, দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ আল ভাই, আপনি অনেক ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলেছেন, যে হাম্বল থাকার কথা, রেলেভেন্ট থাকার কথা। সো আমি আশা করছি যে এখান থেকেও পার্টিসিপেন্টসরা অনেক কিছু লার্নিং নিতে পারবে। সো আমি যদি একটু নিসবাত আপার কাছে চললে। আপা আপনি যেহেতু, জি আপা আপনি যেহেতু বাংলাদেশে একটা রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছেন এবং এখানে থাউজেন্ডস অফ এমপ্লয়িজ আছে, সো সেখান থেকে আমি যদি আপনাকে একটু লিডারশিপ পার্সপেক্টিভে কোয়েশ্চেন করি, যে আপা আপনি তো লিডারদেরকেও রিক্রুট করছেন, সো ইনক্লুডিং সি লেভেলস এক্সিকিউটিভস যারা থাকে, সো এক্ষেত্রে তারা হয়তো বা নাম্বার বা বিজনেসটা অ্যাচিভ করে, এর পাশাপাশি বিং এনএলপি প্র্যাকটিশনার ইয়ারসেলফ, মানে আপনি একজন নিজেও এনএলপি প্র্যাকটিশনার, সো এই যে সাইকোলজির ব্যাপারটা বা ইমোশনের ব্যাপারটা, এই ব্যাপারটা আপনারা আপনাদের রিক্রুটমেন্টের সময় বা ইনহাউসও যদি কাউকে সেই পজিশনে নিয়ে যেতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি লিডার সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আর কি আসলে দেখেন বা মাথায় রাখেন? থ্যাংক ইউ হাবিবা। প্রথমেই আমি এনরুটকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং তারপরে ডক্টর নূর স্যার খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন। আমরা অনেক সময় প্র্যাকটিস করতে করতে থিওরি থেকে বের হয়ে চলে আসি, সো ইটস আ কাইন্ড অফ আ রিভিশন ফর আস। এবং সাথে আমার যে দুজন সম্মানীয় প্যানেলিস্ট আছেন, মিয়ারুল ভাই এবং আওয়াল ভাই, থ্যাংক ইউ অল। এবং সাথে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন সবাইকে শুভ সকাল।
এখন আমরা বোধহয় 12টা বেজে গেছে কিনা খেয়াল করিনি, কারণ এত ইনভলভ উইথ দিস টপিক অ্যান্ড দ্য প্রেজেন্টেশন, কখন শুরু হচ্ছে কখন শেষ হয়ে যাচ্ছে ইয়ে করতে পারছি না। সো আমি যদি হাবিবার কোয়েশ্চেনে চলে আসি, Renata being one of the fastest growing and one of the leading pharmaceutical company, it's been 6 years with Renata for me. So আমি যখন স্টার্ট করেছিলাম তখনকার যে সাইজ ছিল in terms of manpower, it was 3,500 staff. Within this 6 years we have reached 8,000 people, so it's a huge workforce. এবং যেই কথাটা জিজ্ঞেস করছিলেন যে আমরা যদি সেক্সো লেভেলে যখন রিক্রুট করছি সেখানে আমরা কি কি জিনিস দেখছি, বা আমি রেনাটার ক্ষেত্রে বলবো আমাদের আসলে যারা ইন্টারনালি মানে আমরা একদম প্রথম থেকে আছে রেনাটার সাথে, তাদের ক্যারিয়ার গ্রোথটা ওইদিকে আমরা বেশি কনসেন্ট্রেট করি। তো দেখা যায় যে আমাদের এখন যারা লিডারশিপ রোলে আছে বেশিরভাগই হচ্ছেন যারা একদম এন্ট্রি লেভেল থেকে স্টার্ট করেছে এবং গ্র্যাজুয়ালি দে হ্যাভ রিচ দ্য টপ। এবং ওই সময় besides the numbers, because pharmaceutical mainly it's about production, distribution and sales, right? Combination of three makes the whole outcome successful. এবং সাথে আমরা যারা কাজ করছি, সো দেখা যাচ্ছে যে সবার এই নাম্বারস গুলো is a vital factor for any business. At the same time আমরা কিন্তু যে জিনিসগুলো আমাদের যারা প্যানেলিস্ট আছেন এবং স্যার যে প্রেজেন্টেশনটা দিয়েছেন ওই জায়গাগুলোই বারবার আসছে যে এখন কিন্তু it's a combination, right? So emotional intelligence plays a vital role এবং গ্লোবালি it's been মানে কন্টিনিউয়াসলি প্রুভ হচ্ছে যে এই জায়গাটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। সো আমরা একটা কথা বলি রেনাটায় যে there is a leadership like good leadership and bad leadership. There are many examples who are successful as leaders in globally, but they are example of bad leadership. So Renata doesn't want to produce a bad leader. We want leaders, but with the ones with good qualities of good leadership. So that's very important. So when we are developing or recruiting leaders level position, আমরা ওই জিনিসটা খুব emphasis দেই। So একটা খুব সিম্পল একটা এক্সাম্পল বলি, সাপোজ আমরা ইন্টারভিউ নিচ্ছি বা মিটিং হচ্ছে, তো তখন আমাদের অফিস অ্যাসিস্ট্যান্টরা অনেক সময় চা দিয়ে যায় না। সো at that time how we are responding, আমরা কি তাকে থ্যাংক ইউ বলছি না জাস্ট ইগনোর করছি? হ্যাঁ, ভেরি স্মল থিং। হ্যাঁ, সো দিস থিংস ম্যাটার। সো হয়তো যিনি আনফরচুনেটলি ক্যান্ডিডেট উনি ভাবেও নি যে এটার জন্য হয়তো আমরা দেখছি, বাট when we are talking about top level এই জিনিসগুলো কিন্তু সে এম্পাথাইজ কিনা, সে যেই রোলেই আমার টিম মেম্বাররা কাজ করুক না কেন, বি ইট পিএসও লেভেল অর জিএম লেভেল, আমি সবাইকে সমান পরিমাণ রেসপেক্ট দিচ্ছি কিনা। তো ওই জিনিসগুলোই মানে ক্যারেক্টারিস্টিক্স এবং পার্সোনালিটি ট্রেট গুলো কি, ওই জিনিসগুলোতে আমরা বেশি এমফাসিস দিই। এবং যত উপরে উঠবে, এটা সব অর্গানাইজেশনই এগ্রি করে, আমি গতকালও দেখছিলাম, সবাই কিন্তু ওই কোয়ালিটি গুলোকেই বেশি জাজ করছে। হ্যাঁ, সো উইচ ইজ proven যে ওইগুলোই ultimately will help you how you are running a team or how you are running an organization. So those qualities are very important. And if I go back to Awal bhai's last tips যেটা উনি বললেন যে being humbleness, that I personally believe and constantly consciously আমি ট্রাই করি। আমরা যে লেভেলেই থাকি না কেন এই হাম্বলনেসটা খুবই দরকার। If I take the example like আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার হুমায়ুন কবির স্যার, আমি যদি আবেদ ভাইয়ের কথা বলি, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, সবাই দেখবেন আমাদের দেশে প্রচুর এক্সাম্পল আছেন তারা কোথায় রিচ করেছেন অ্যাজ আ লিডার, বাট হাম্বলনেস কিন্তু তাদের বজায় রেখেছেন। সো দ্যাটস হোয়াট উই আর লুকিং অ্যাট when we are developing or recruiting in a CXO level. Thank you. Thank you, Nisbat Appa. That was wonderful to hear from you regarding the recruitment points or agendas you look into while recruiting the CXO level executives. So আমি যদি একটু কোয়েশ্চেন অ্যান্সার গুলোতে যাই, মিয়ারুল ভাই আপনার কাছে একটা কোয়েশ্চেন যে
এই যে অর্গানাইজেশনের লিডারশিপ রোলে থাকলে বা বিং এন এমডি, ইউ হ্যাভ টু টেক ডিসিশনস, এবং ডিসিশনগুলো নিতে হয় রেগুলার ফেনোমিনার বাইরে। যখন কোনো এমার্জেন্সি সর্ট অফ সিচুয়েশন আসে, তখন আর কি একজন ইন্ডিভিজুয়াল লিডারের পার্সোনাল কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো আর কি তাকে হেল্প করে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। এবং এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডু ইউ ফিল লোনলি সামটাইমস, যে এই ডিসিশনটা আপনাকে একাই নিতে হচ্ছে, টিমের ওপর থেকে আপনার ওপরে কোনো এক্সপেকটেশন চলে আসছে কিনা? Very good question, Habiba. Thank you. Yes, leadership role আমাদের সবসময় যেটা হয় যে ডিসিশন মেকিং is a key factors and that we'll have to deal with every single day. এখানে কয়েকটা জিনিস আমি একটু again আমি স্যারের প্রেজেন্টেশনের সঙ্গে রেফার করছি because I just want to relate to the theory. ঠিক আছে, পরে বলবো না কেমনে। হ্যাঁ, relate to the theory. ঠিক আছে, সরি মানে আমার so থিওরিতে আপনার থিওরির সঙ্গে রিলেট করছে এভাবে যে যেমন বলেছেন কন্টিনজেন্সি অর সিচুয়েশনাল লিডারশিপ। সো আরো মডার্ন এখন যে কনসেপ্ট গুলো সেগুলোতে দেখছি আমরা যেমন অনেক আগে আমরা কি কি ম্যানেজমেন্ট স্কিল সেট মেজার করতাম, কমিউনিকেশন স্কিল আছে কিনা, স্ট্র্যাটেজিক থিঙ্কিং আছে কিনা, প্ল্যানিং স্কিলস আছে কিনা, ঠিক আছে। বাট আই সি যে সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা কি বলছি, লিডার্স হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ head, hearts and guts. Okay, so that's what is the modern leadership attributes. It has to be a combination. এবং কেন এটা দরকার? Because the whole world is now going through a very volatile situation, and you cannot expect that everything will remain constant. So every single day you are expected, anytime you are expected to face some uncertainty. So where you might have to use the guts factor. Okay, how do you deal with those uncertain things all on a sudden coming? Okay, so now that's how the situational leadership comes in, and modern concept is saying that just being cognitive or just being having a one single set of strong skills is not going to make a whole leader. It is only going to make a person a partial leader. So you will have to have a whole basket of skill set so that depending on the situation you can pick up the right one and apply to that situation. So with uncertainty, that situational leadership is very important. The second thing that I would like to highlight, of course there are some standard process, like for any decision that we make, of course we'll have to always weigh between two things: what is the outcome and what is the effort, the level of effort that is needed. So those are standard things. We review the alternatives, where it is actually what is the benefit that we are getting. I'm not going into that because those are regular practice, but adaptability is very, very important, because in many cases you will see that things are constantly continuously changing, but some leaders are still sitting with the old kind of thoughts. Okay, and they are not very confident to face the challenges that are coming. They see the negativity, and every challenge is coming in front of them. They find the dark part of it first rather than finding the opportunity in it. So that's where it makes the leaders different from one another. Okay, so how do you even find opportunity in the challenges that you are facing? So, and optimistic leaders, you will see that no matter what comes in front of them, they will still find the opportunities in it. Just before starting the session, all had been asking me, the business kemon hocche eshe. So I just could not finish the whole thing. I wanted to say that actually there is no barren land in the world if you know which crop to seed in which season.
there is no challenge, no disaster, no emergency in the world which does not come with an opportunity. So you just need to find out that whether that opportunity is there. Okay. So these are few things that we need to consider when we are making the decision on how we are actually improving on the decision making skills. Now going back to the one critical thing, which is actually loneliness. You know, this is like a pyramid. So as a leader, you are sitting on the top of the pyramid. So, and at the base of the pyramid, there are many people. So you can share your feelings, emotions, and everything. As a leader, you are sitting at the top of the pyramid and where you don't have anyone around you. Even right below you, the people who all are there, they have got conflicting interest, conflicting KPIs. Okay. So you support one, the other person will get affected. Okay. So this always make the leader lonely. So I still struggle that how to deal with it. But from my practical experience, the way I try, I do not know that whether that is the best way to deal with it, because it's not a science, you know, these are human science. So uh, it's not a pure science that, okay, আমি 2 আর 2 যোগ করব always 4 হয়ে যাবে. We are dealing with people, and human being এর সবচেয়ে বড় characteristic হচ্ছে individual difference. We are human being because we are different from each other. So যেহেতু এটা পিওর সায়েন্স না, এটার সঙ্গে ডিল করার বেস্ট ওয়ে কি আমি জানি না, তবে হাউ ডু আই ডিল উইথ ইট? আই ট্রাই টু রিমেইন অবজেক্টিভ। সাবজেক্টিভিটি ওখান থেকে যত কমানো যায়, এবং কনসিস্টেন্সি কিভাবে আমি আনতে পারি, because sometimes somebody will come and say, oh, Mehul bhai, can you approve this? I say, okay, don't just say that, can you approve this? You must have to help me that what can give me the scope to approve it. Okay. So that's your responsibility. Don't just come with the problem, but you also have to actually come with the recommendations. So now, why do I ask that? I ask that to ensure that I behave consistently in dealing with the people. Okay. Now, when I become lonely, then what do I do? Normally, non-business discussion, because I still need to continue the interaction. I cannot actually stay away from the team, from the people. Okay. But if I go for informal discussion on the business topic, then it might again lead to rumors, lead to actually wrong direction and all this. So I try to still continue the interaction with the non-business discussion and avoid the business discussion. And when I go for the business discussion, I still need the input. So I will be talking, I'll be actually telling less. I'll be asking question and try to keep my mouth shut. Okay. So because even Allah, God has given us 2 ears and 1 mouth, but আমরা এটা মাঝে মধ্যে ভুলে যাই, আমাদের লিসেনিং স্কিলটা খুবই খারাপ। আমরা কথা শুনতে চাই না, আমাদের লিসেনিংটাও এমপ্যাথেটিক না। সো আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ওই সিচুয়েশন গুলোতে আমি শুনবো অনেক। I will take all the cues. I may not actually make any instant comment. So then I will use my judgment, so that a loneliness and থেকে loneliness এর কারণে যেন আমি কোনো যেন important cue, information, intelligence যেন মিস না করি while making decisions. So these are few things that I can highlight. However, I do not know what is the right approach or best approach. Maybe this is the natural thing, যে সবার জন্য সবকিছু তো ফিট হয় না, one size doesn't fit all. সো সবারই হয়তো বা কিছু কিছু ইউএসপি থাকে বা তার নিজস্ব কিছু
ভঙ্গি বা ঢং থাকে লিডারশিপের। সো থ্যাংক ইউ মিয়ারুল ভাই ফর শেয়ারিং। আই হ্যাভ গট সাম রিয়েলি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট আই ডোন্ট নো মানে টাইম আমি ম্যানেজ করতে পারবো কিনা। আমি যদি একটু নূর মোহাম্মদ স্যারকে কোয়েশ্চেন করি, স্যার একজন একটু কোয়েশ্চেন করেছে যে এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডারশিপের যে বিহেভিয়ারটা আছে আর প্রোডাকশন ওরিয়েন্টেড লিডারশিপের যে বিহেভিয়ারটা আছে, এই দুটো তো আসলে কন্ট্রাডিক্টরি। সো এই দুটো একসাথে কিভাবে মার্জ করে কাজ করা যায় একটু যদি বলেন। এরপরে আমি আওয়াল ভাইয়া নিজবাত আপার কাছে আসছি আরো কিছু কোয়েশ্চেন। ধন্যবাদ। আসলে এমপ্লয়ি এবং কন্ট্রাডিক্টরি কথাটা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু উল্লেখ করেছি, আমার স্লাইডের মধ্যে উল্লেখ করা আছে কিন্তু, যেখানে ম্যানেজেরিয়াল গ্রিড বলছে, মাউটন এবং ব্লেক নামে একজন গবেষণা করে দেখতে পেলেন যে আপনাকে দুইটা থেকে কনসার্ন ফর এমপ্লয়ি, কনসার্ন ফর প্রোডাকশন, আপনি একটা লিডার, আপনি একজন কর্মচারী বা কাজ করেন একটা প্রতিষ্ঠানে, আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি তো শুধুমাত্র এমপ্লয়ীদের সাথে কিন্তু এমপ্লয়ীদের ওয়েলবিং বা তাদের স্যাটিসফ্যাকশন এগুলো নিয়ে আমরা যে কাজ করব তা নয়। পাশাপাশি আমরা সংগঠনের, আমি আগেই বলেছিলাম, অর্গানাইজেশন নিডস পিপল, পিপল নিডস অর্গানাইজেশন। তাহলে আপনার অর্গানাইজেশনের যে গোল, সেট গোল যেগুলো, গোল আর গোলস যেগুলো আছে সেগুলো ভাবতে হবে। আদারওয়াইজ আপনি কিভাবে সংগঠনকে টিকে রাখবেন বা আপনি কিভাবে টিকে থাকবেন? এই জন্য বলছি দুইটার কম্বিনেশনের মাধ্যমেই হলো কিন্তু সংগঠন টিকে রাখা যায়, যাতে বোথ পার্টিস সন্তুষ্ট থাকে। মানে আমরা ম্যানেজার, আজকের মিয়ারুল ভাই বড় একটা পদে আছেন, উনি কিন্তু সংগঠনের কথা চিন্তা করবেন, উনি পাশাপাশি কিন্তু এমপ্লয়ীদের কথাও চিন্তা করবেন। আর এই 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 আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছেন। তবে আরেকটা কথা আমি ছোট্ট কথা বলে রাখি, মিয়ারুল ভাই যেটা বলছেন, আসলে আমরা সাইকোলজিস্টরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিলর যারা আমরা আছি, এই যে লনলিনেস বা আদার ছোট ছোট অ্যাংজাইটি বেস যে সমস্ত ডিসঅর্ডার গুলো কাজ করে, এগুলো কিন্তু আমরা প্রাইমারি একটা কাউন্সিলিং তারা দিয়ে থাকি। এবং আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে আইও সাইকোলজি ওপেন করা হয়, তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় করা হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথে কম্পেয়ার করতেছি না, আমি বলছি যে আমরা একটা পায়োনিয়ার, আমরা এটা কাজ করেছি। এবং আপনারা, আমাদের যারা ছেলে মেয়ে আছে, আমরা তো সময় কম পাই, আমি তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি সময় কম পাই, আমরা বিভিন্ন জায়গায় করি। আপনারা যদি আমাদের যে ছেলে মেয়ে যারা পাশ করে, আপনাদের ওখানে যদি কাজ করার সুযোগ পায় বা সুযোগ থাকে, আপনারা টেস্ট কেস হিসেবে দেখতে পারেন আসলেও তারা কাজে কতটা পারদর্শী, এবং তাদেরকে আমরা ইন্টার্নশিপ করার সুযোগ দিয়ে যদি মনে করতে পারি যে না, এরা আমাদের কাজগুলোকে বেশ আমাদের কাজে হেল্প করতেছে। আমি আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, নিসবাত আপা আপনার প্রতি অনুরোধ থাকবে, আমার মীর ভাই, আমি ভাই আসছেন, আর একজন আসছেন, উনি আছেন, মিয়ারুল ভাই আপনারা আছেন, সবাই যদি একটু আমাদের এই ছেলে মেয়েদেরকে একটু যদি সুযোগ দেন, তাহলে কিন্তু তারা আপনাদেরকে হেল্প করতে পারবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। আমি যদি একটু আওয়াল ভাই আপনার কাছে কোশ্চেন, দুইটা কোশ্চেন, শর্ট কোশ্চেন একটু চাবো যে কুইকলি যদি অ্যান্সার করতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাই একটু ইভালুয়েশন টাইপের, যে অ্যাজ ইউ আর ইন এ রিজিয়নাল রোল, সো ওখান থেকে বাংলাদেশি লিডার ভার্সেস আদার কান্ট্রিজ এর যারা লিডাররা আছেন, সেখানে আপনার ইভালুয়েশনটা কিরকম, যে বাংলাদেশি লিডাররা সেখানে কেমন পারফর্ম করছে, এবং যদি মানে একটু কমেন্ট করেন ওই জায়গায়। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এখন যেহেতু আমরা বলছি যে ট্রান্সফরমেশন লিডারশিপের ব্যাপারে, সো ট্রান্সফরমেশন লিডাররা বা ডাইনামিক লিডার্সরা ওই ওয়ার্ক প্লেস ডাইভার্সিটি বা ইনক্লুশনটাকে আমরা মানে কিভাবে এমব্রেস করছি, সেটা যদি একটু বলেন। আচ্ছা, আমি যেটা করব, দুটো কোশ্চেনে আমি দুটো অ্যারিকসনের উত্তরটা দিব। সো প্রথমে একটা কথা আমরা বরাবরই বলে আসছিলাম যে পিপল নিড অর্গানাইজেশন, অর্গানাইজেশন নিড পিপল। ইট ডিপেন্ড করে যে কোন অর্গানাইজেশন আমরা কাজ করি। স্পেশালি মিয়ারুল ভাই যখন আমার সাথে প্রথম কথা বলছিলাম, আমরা ডিএচএল ইজ গ্লোবাল অর্গানাইজেশন। লাকিলি আমি অ্যারিকসনে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, যেটা গ্লোবাল অর্গানাইজেশন। সো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যেটা বলি আমরা অ্যারিকসনে, আমরা কিন্তু ডিফার করি না বাই দ্য কালচার অর কান্ট্রি, অনেস্টলি স্পিকিং। আমাদের শুধু একটা কিছু অ্যাসেসমেন্ট টুল আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেটা অ্যাপ্লিকেবল ফর অল দ্য কান্ট্রিজ ইকুয়ালি। এবং সেটাকে যে অ্যাসেসমেন্ট যেগুলো হয়, ওখানে কি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু হয় না, প্রত্যেকে জাজ করা হয় যে তাদের ম্যানেজার ও লিডারশিপ ক্যাপাবিলিটি আছে কিনা টু লিড এ টিম। সো আমরা যখন বেঞ্চমার্ক করি, সেই বেঞ্চমার্কটা উইদিন অ্যারিকসন হতে পারে। কেউ একজন হয়তো বসে আছেন ইউএসএ তে, হয়তো বা কেউ বসে আছেন পেরুতে, বাট ইভ্যালুয়েশনটা সেম থাকে।
কি কি ইভ্যালুয়েশন করি আমরা? খুব যে জিনিসগুলো স্যার হাইলাইট করছিলেন, পিপল লিডারশিপ হাইলাইট আমরা আমরা জাজ করি। তারপর অর্গানাইজেশন লিডারশিপ পার্টটা আসে। তারপরে ধরেন আপনার যদি ক্রস কান্ট্রি মুভমেন্ট হয়, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হবে দেখা হয় কালচারাল অ্যাওয়ারনেস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। যদি হতে পারে, যদি পজিশনটা এরকম হয় যে একটা ইঞ্জিনিয়ার লেভেল পজিশন অর ওয়ার্কিং লেভেল পজিশন, অথবা সেক্ষেত্রে দেখা যাবে যে অথবা অতটা কালচার অ্যাওয়ারনেস এর প্রয়োজন পড়ে না, বিকজ আপনাকে একটা এক্সপোজার দিতে হবে, না হলে তো আপনার সেই এক্সপিরিয়েন্সটা হবে না। বাট ইফ ইউ লুক ইন সিনিয়র লেভেল, দেন কালচারাল অ্যাওয়ারনেস ব্যাপারটা চলে আসে এবং এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে আপনার অন্য কান্ট্রিতে কাজ করার সৌভাগ্য হয়েছে কিনা। সেকেন্ড থিং, অন্য ন্যাশনালিটির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে কিনা। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেকেন্ডলি ট্রান্সফরমেশন লিডার, ডাইভার্সিটি ইনক্লুশন, এটা একটা অনেকটা বিশাল একটা বড় এজেন্ডা অনেস্টলি স্পিকিং। এখানে আমি দুটো উদাহরণ দিব। দুটো উদাহরণ এভাবেই দিই, বাংলাদেশের প্রেক্ষাপটে, আবার আমার অন্য কান্ট্রিতে কাজ করার সৌভাগ্য যেটা আমি দেখি। সো আমি যদি বাংলাদেশের উদাহরণ দিই, আপনি যদি সোর্স দেখেন, আমাদের কিন্তু টেকনিক্যাল, যদি আমি শুধু জেন্ডার ডাইভার্সিটি দিকে যাই, অফকোর্স ডাইভার্সিটি ইনক্লুশন কিন্তু শর্ট একটা বৃহৎ আকারের একটা ব্যাপার। এটা জেন্ডার হতে পারে, ন্যাশনালিটি হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি শুধু জেন্ডারে জুম ইন করি, তাহলে বাংলাদেশে অবভিয়াসলি আমাদের যে টেকনিক্যাল কোম্পানিগুলোতে আছে, ওখানে ফিমেল রিপ্রেজেন্টেশন হয়তো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। একসময় তেমন ছিল না, বিকজ সোর্সটা আমাদের কম ছিল। আমি যদি আবার এভাবে চিন্তা করি, ফিলিপিন্সে এসে যখন আমরা দেখতেছি বা সিঙ্গাপুরে দেখতেছি, এখানে রেশিও কিন্তু অনেক বেশি, বি টেকনিক্যাল অর নট টেকনিক্যাল। আমাদের এখানে শেয়ার সার্ভিস সেন্টার আছে, যেখানে অলমোস্ট 60% কলিগ আমার ফিমেল কলিগ। সো আপনি বুঝতেই পারেন যেখানে ফিমেল কলিগ অনেকেই আছেন। সো সেক্ষেত্রে ইনক্লুশনের ব্যাপারে যখন এই জিনিসগুলো চলে আসে, একটা কোম্পানি যখন ওই ধাপটা অতিক্রম করে, যেখানে আমাদের অনেক ফিমেল কলিগ আছেন, সেখানে আমরা ইনক্লুশন নিয়ে কথা বলি। সো এখন লিডারদেরকে কিভাবে আমরা এটা এডুকেট করবো, কারণ লিডাররা কিন্তু ইউজ টু হয়ে যায়, না না আমার কাছে তো মনে হয় মিয়ারুল ভাই ওর আউয়াল সবচেয়ে ভালো ক্যান্ডিডেট এই রোলে, আমি এখানে হাবিবাকে নিব না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যেটা করি, ম্যানেজারদের বিভিন্ন সেশনের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাদের একটা ডাইভার্সিটি ইনক্লুশন ট্রেনিং হয় প্রতি বছর, যেখানে যেন বায়াস গুলো কাজ না করে, যাতে আমরা রাইট ক্যান্ডিডেটকে চুজ করি। ওই বায়াসনেস যেগুলো যাতে না আসে, ইনক্লুশনের বায়াস যাতে না আসে, ডাইভার্সিটি বায়াস না আসে, লোকেশনের বায়াস না আসে। তো এই জিনিসগুলো আমরা খুব মেনটেন করার চেষ্টা করি। তো দুটো উদাহরণই দিলাম, অ্যাসেসমেন্ট এবং ট্রান্সফরমেশন লিডার স্ট্যান্ড পয়েন্ট। বাট অনেস্টলি, ইফ আই থিঙ্ক ফ্রম প্র্যাকটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, আমার ভিউ, যদি অ্যারিকসনের ভিউ শেয়ার না করি, যে ডিফারেন্স বিটুইন বাংলাদেশি লিডার আর আউটসাইড লিডার, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে মেইন পার্থক্যটা হবে আমরা কি শুধু দেশ চেঞ্জ করার পার্সপেক্টিভে শুধু দেশ চেঞ্জ করছি, নাকি আরো কিছু করতে চাই। অনেক সময় থাকে না, আমরা বাংলাদেশে থাকতে চাই না, আমরা অন্যান্য দেশের সুযোগের জন্য যেতে চাই। তো আমরা যদি মনে করি শুধু দেশ চেঞ্জ করার জন্য শুধু আমি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি সেই জায়গাটাই আটকে থাকবো। আমার কিন্তু ওই অ্যাসপিরেশনটা কাজ করবে না বি এ লিডার অফ দ্য অর্গানাইজেশন। সো আমাদের কিন্তু একটু বেশি চিন্তা করতে হবে, ঠিক আছে আমি যেটা অ্যাচিভ করেছি ভালো কথা, এর চেয়ে বেশি কিছু আমাকে অ্যাচিভ করতে হবে। এবং লিডারশিপের কোয়ালিটি স্যার মিয়ারুল ভাই অনেক ভালোভাবে টাচ করেছেন, যে এটা শুধুমাত্র কাজ করে দেখানো না, এটা অনেক কিছু চলে আসে ওর মাধ্যমে। আমি কিভাবে লোকজনের সাথে মিশি, আমি কিভাবে লোকজনকে ম্যানেজ করি, কার সাথে কিভাবে কথা বলি, কোন টোনে কথা বলি, এগুলো এতটাই ইম্পর্টেন্ট একজন লিডারের জন্য, যেটা আমি শিওর যে মিয়ারুল ভাই এটা ডে টু ডে ভাবে প্র্যাকটিস করেন, নিজ পাতা করেন, এবং স্যার তো অবভিয়াসলি আছেন, উনি টিচারদের শিখাচ্ছেন এই জিনিসটা। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ আউল ভাই। নিজবাত আপার কাছে যদি যাই, আপা আপনার কাছেও আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনি নিজেও তো ফাংশনাল রোল থেকে লিডারশিপ রোলে, জেনারেল লিডারশিপ রোলে আছেন এখন। সো আওয়াল ভাই যেটা বললেন যে মিয়ারুল ভাই বা আওয়াল ভাইকে দেখতে চায়, হাবিবাকে দেখতে চায় না, কিন্তু বিইং এ ফিমেল লিডার আই অলসো ওয়ান্ট টু গো টু দ্যাট পজিশন। সো আপনার দিক থেকে ফিমেল লিডারদের জন্য কি সাজেশন হবে আর কি, বা আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন যে আসলে বিং এ ফিমেল লিডার হয়তোবা কিছু এক্সট্রা মাইলস যেতে হতে পারে কনসিডারিং কারেন্ট কনটেক্সট, তো ওইখানে যদি একটু কমেন্ট করেন। ওকে, থ্যাংক ইউ হাবিবা। যেটা আওয়াল ভাই এক্সাম্পল দিয়েছেন, এক্সাম্পলের ভিতরে কিন্তু আবার অ্যান্সারও দিয়েছে। হ্যাঁ, সো জেন্ডার ইজ নট অ্যান ইস্যু। হ্যাঁ, সো এন্ড দ্য রাইট অর্গানাইজেশন মাইন্ডসেট ইজ দ্য মেইন ইস্যু হবে। হ্যাঁ, সো এই ফাংশনাল রোল থেকে জেনারিক রোলে আসার জার্নিটা সহজ না। হ্যাঁ, সো এই পজিশনে
এসে বসা এখন হয়তো দেখে মনে হচ্ছে যে না এখানে এত বড় বড় লোকের মাঝখানে একজন ফিমেল লিডার বসে আছেন। হ্যাঁ, আমি লিডারও বলবো না, আমি একজন ওম্যান একজন একজন প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছি আমার অর্গানাইজেশনে। তো সেখান থেকে আমি বলবো যে গত 20 বছর ওয়াজ নট ইজি। সো আমাদের যারা অ্যাসপায়ারিং ফিমেল ক্ল্যান আছে, ইনক্লুডিং ইউ, আই এম শিওর ইউ আর ওয়ার্কিং অন দ্যাট। সো মেইন হলো যে আসলে আমি কি করতে চাই। সো 20 বছর আগে যখন when I started my career, at that time I only had one vision, that I want to work in corporate. To tell you frankly, I didn't have any other vision because at that time HR, আমার তখন HR কি জিনিস সেটাই আমি জানতাম না। হ্যাঁ, গ্র্যাজুয়ালি আমি এটা শিখেছি, পড়েছি, এবং লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, স্টিল আই এম লার্নিং। হ্যাঁ, সো ওটা করতে গিয়ে এবং আস্তে আস্তে আমার ভিশনটা চেঞ্জ হয়েছে, একটা পার্টিকুলার গোলে আমি কনসেন্ট্রেট করেছি। এবং এই যে জার্নিটা দিয়ে গেছি, আমি যদি আমার মানে বাংলাদেশের কনটেক্সটেই আমরা কথা বলছি। সো এক হলো যে আই হ্যাভ টু compete with my female counterpart as well as male counterpart. হ্যাঁ, তো আমি যদি প্রথম দিককার ইয়েতে যে একটা ছোট এক্সাম্পল দেই, তখন একদম এন্ট্রি লেভেলে কাজ করছি। তো বিভিন্ন ধরনের মানে বিসাইডস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা এইচআর এর কাজ, অর্গানাইজেশন তো অনেক ধরনের কাজ হয়। তো দেখা যেত সিনিয়র ম্যানেজমেন্ট যখন কোন একটা বড় কিছু হবে, ইভেন্ট হবে, একটা মিটিং করছে, হয়তো জিজ্ঞেস করলো যে এই কাজটা কে করবে, দেখা যেত কেউ হাত তুললো না। আমি বুঝি না বুঝে আমি আগে হাত তুলতাম। হ্যাঁ, সো যে ইগার টু লার্ন এন্ড ইগার টু এক্সপ্লোর। এবং তাতে কি হতো, আমারই কাউন্টারপার্ট যে আমার ফিমেল কলিগরা ছিলেন, ওনারা বলতেন নিসবাত তুমি শুধু হাত বাড়াও কেন, হ্যাঁ তুমি করছো দেখে তারপরে তো আমাদের উপরে চাপ আসে। হ্যাঁ, কিন্তু ইটস অ্যাবাউট মাইন্ডসেট। হ্যাঁ, সো এবং ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে যে আমি শুধু ঢাকায় কাজ করব, ঢাকার পার্টিকুলার একটা এরিয়াতেই কাজ করব, আমার বাসা এখানে, আমি ওখানেই কাজ করব। ইউ আর আস্কিং ফর ইকুয়ালিটি, এট দ্য সেম টাইম ইউ আর গিভিং সাম কন্ডিশনস টু ইউর এমপ্লয়ার। সো ওভাবে করলে কিন্তু ইউ কান্ট রিচ where you want to reach. So কন্ডিশন গুলাকে ভুলে যেতে হবে। You have to be flexible, and there are lots of compromises, lots of adjustment, like our male counterpart is doing, same আমরা করছি। সো এখানে ওই চিন্তা করলে হবে না আমার বাসায় কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, খাবার করতে। So it's your choice what you want to do. If you want to do the both, do it. If you want to concentrate on one side, do it. So it's your choice, but you have to be firm believer and have that goal, that actually where you want to go. And I can happily say that whatever I'm doing right now, or whatever I have achieved, I'm satisfied with my job profile and I love what I'm doing. So আমিও খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম, এখনো আছি, বেস ইন্ট্রোভার্টই, কিন্তু আমার কাজ, আমার রোল ডিমান্ড করে যে আমি এক্সট্রোভার্ট হব, মানুষের সাথে মিশবো। আগে আমি 15 জন আননোন মানুষের সাথে কথা বলতে পারতাম না, কিন্তু আই হ্যাভ গ্র্যাজুয়ালি ডেভেলপ দ্যাট স্কিল। সো আমার বুঝতে হবে, সেলফ অ্যাওয়ারনেসটা থাকতে হবে, আমি কি চাই, আমার ভিতর কোন কোন এরিয়ায় আমার ডেভেলপ করতে হবে, ওই অ্যানালাইসিসটা খুব দরকার। So that's what I would say, Habiba. So you can also sit where I'm sitting right now, so no worries. জিয়াপা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য এনকারেজমেন্ট। সো আমি যদি আরেকবার একটু মেরুল ভাইয়ের কাছে যাই, মেরুল ভাই আপনার কাছে একটা কোয়েশ্চেন, যে যেহেতু আপনি অর্গানাইজেশনের একদম লিডারশিপ ল্যাডারের টপে আছেন, সো ন্যাচারালি আপনার নামের সাথে হয়তো বা একটা ট্যাগ যুক্ত হয়ে যায় যে ইউ আর এ সুপার হিরো। সো আপনি কিভাবে এই প্রেশারটাকে আসলে ম্যানেজ করেন, বা হাউ ডু ইউ টেক হেল্প ফ্রম ইউর টিম মেম্বার্স ওয়্যার ইউ থিঙ্ক দ্যাট দে ক্যান হেল্প ইউ বেটার দেন ইফ ইউ ডু ইট ইয়োরসেলফ? সো এটা নিয়ে যদি একটু বলেন। Okay, these are all tough situations. Yes, it comes very often এবং সবাই বলবে কিন্তু আবার, বাট আমি আমার এই সুপার হিরো ব্যাটম্যান সুপারম্যান কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই যে দুটো টপিকে। একটা হচ্ছে নূর মোহাম্মদ স্যার যেটা বলছিলেন যে কনসার্ন ফর পিপল অ্যান্ড কনসার্ন ফর রিজাল্টস অর টাস্ক ওরিয়েন্টেড, হ্যাঁ, এবং দ্য কালচারাল অ্যাসপেক্ট যেটা আওয়াল এক্সপ্লেন করছিলেন, তো সেখানে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই। ফার্স্ট অফ অল,
এই যে কনসার্ন ফর মানে যেটা কোয়েশ্চেন যেটা এসেছিল যে এইটা আসলে কিভাবে করা সম্ভব, চ্যালেঞ্জটা কি, দিস ইজ ট্রুলি এ চ্যালেঞ্জ। দ্যাটস ওয়াই যেমন আমি আমার অর্গানাইজেশন এক্সাম্পল যদি দিয়ে বলতে চাই, আমি দেখছি যে আমরা মনে হয় গত 10 বছর থেকে ধরে শুধুমাত্র চেষ্টা করছি যে এটাকে কোর ভ্যালুজ হিসেবে কালচারালি এমবেড কিভাবে করা যায় এবং এটাকে কালচার হিসেবে তৈরি করতে হবে। সো আমরা এটাকে, এই টার্মটাকে আমরা বলছি যে আমাদের কোর ভ্যালুজ হচ্ছে রেসপেক্ট এন্ড রেজাল্ট। সো you must have to deliver the results without compromising respect. Okay, so that will take care of both the task oriented mindset and the relationship oriented mindset. Okay, so even in my organization, I don't think that anybody will be ever able to say that even a tea boy or cleaner I have ever addressed them as তুই তুমি। আমি never, আমি কখনোই আপনি ছাড়া কথা বলি না তাদের সাথে। হ্যাঁ, so এই আমি হয়তো I might disagree with the opinions, but I should not actually disrespect anyone. So সেটাই কিন্তু concern for people, এবং এই রেসপেক্টটাকে আমাদের অর্গানাইজেশনে খুবই সিরিয়াসলি দেখা। You might be a fantastic leader, but if you lack respect, I can guarantee that that person is not going to move to the leadership position. That's what is our culture, and that's what we are actually trying to embed throughout the organization. Now, coming back to our point of culture, and to some extent your question of diversity and what Nishvatapa was actually explaining, I just share my experience. I spent more than 5 years, 5.5 years in Vietnam. Okay, so my team member, they used to very often say, "Hey, Miarul, why don't you actually recruit some handsome man?" Because they don't see, they don't get actually man. Okay, so mostly, and I always used to tell them, oh, what is my fault? Because you actually take them through the screening process, and I always end up actually getting females. So it's not me who can actually bring the handsome man. You bring the handsome man and then send it to me so that I can actually take them through the process. So that's what is the difference. And the culture, say when I moved first time, I felt like actually landing on a different planet where food is different, culture is different, language is different. Even the language is so complex that even a single word like sama, that can be pronounced in 7 different ways. And a protecta ma, me. So all this can actually change the meaning. 7টা different meaning হয়ে যেতে পারে। এই এমএ শব্দটা থেকেই এটা মিন করতে পারে মা, আবার এটা মিন করতে পারে ঘোস্ট। ঠিক আছে, সো এই যে এইখানে পিপলের সঙ্গে যে কানেক্ট করা, অ্যাডাপ্ট করা, রেসপেক্ট দেয়ার কালচার, আমি I had to pick up the language even. আমি বেসিক যেটুকুই পারি কমিউনিকেট করতে পারি। I mean, I never say, মানে tried even, আমার কোনোদিন ইভেন বাংলায় একটা গানের 2 লাইন মনে রাখতে পারি নাই, বাট ওইখানে কিন্তু তাদের সঙ্গে টু কানেক্ট টু দ্য পিপল I had to sing in Vietnamese song. And completely understanding the meaning of it. I delivered speech in Vietnamese language. Every day I spend, every week I spend during the working hour for learning the language. Okay. So এই যে connect করাটা, adapt করাটা, those are very, very extremely important when you are talking about the multicultural. Similarly, for diversity, Nishbatapa had been actually talking about the mindset of the individual, that what the person should be doing. At the same time, the organization has got a role also. See, I had, we call it a chemistry meeting. So we have got a global mentoring program. So under the program of DHL for Her, so we have got 64 global female employee as mentee. And under the global executives, corporate executives, we have got 120 corporate executives who have sponsored to be the mentor. Okay, so now these are the type of programs which is also organization needs to initiate to support this. Okay, so that I wanted to add to Nisbat Appa's comment on the diversity. Okay, or Habiba's question.
Now জি coming back to the question of Superman, superhero, or Batman, whatever. Okay. Now this one, the first thing is that by nature, as a human being, we tend to be a bit selfish. Okay. We don't want to recognize people, but we get hurt when we are not recognized. You just think that you are sitting and somebody is actually passing by. The person, if they do not even nod, then you feel that, okay, you are not, and even people are not recognizing it. Okay. So recognition is so important that I exist as a human being. That's important. Okay. So even giving a smile is also a recognition. So what we do in many cases, we want to take the credit of delivering everything. As a leader, this is our general tendency, wrong tendency. So as a good leader, we'll have to always have the conscious effort to get out of it. That we don't do it. We give the recognition to the people. Second thing, transformational leadership. That is, I will actually support you in a way, being a shadow, that at the end of the discussion, you will feel like, oh my God, I didn't think of it. But right from the scratch, finally, I have actually come up with a very, very structured outcome. Okay. And then you give that feeling to that individual that that person has done it. Okay. And similarly, this transformational leadership will not stress people, will not actually put pressure on the people, but people will all on a sudden discover that they have changed. They will not be able to actually recognize the journey as such, but they will see that they are changing. Okay. So that is also important, that if you don't want to present yourself as a superhero, say, for example, many a time I will tell my people that when you are taking me to the customer, don't consider that I'm a super salesperson. Okay. You are the salesperson, you know the best. If you can sell only, then it will be done. Otherwise, it will never go, it is not never going to happen. Because when I am going, this is a deadlock situation, because this is a very, very formal yes, no situation. Okay. So now constantly telling this, and another thing that leads to Superman situation is this one Sir was actually mentioning towards the end of his slides, that as a leader, you need to demonstrate the energy, transmit the energy to the team. You need to work as a powerhouse. So when in the process of doing so, what happens, this is also a natural demonstration that probably I am a Superman or a leader is a Superman. Okay. So then you need to have a counter strategy, that in the process of demonstrating the energy and transmitting the energy to the team, you don't take the position of Superman. So it's a constant effort of giving the position to the people and say that I am only one person, but I need, rather than my two hands, I need 1,000 hands of 500 people. And that is always much better than two hands that I have. Sorry, probably it is a bit long, but I actually tried to touch, complement few things. Yeah. থ্যাংক ইউ মিয়ারুল ভাই এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। সো আমি যদি একটা কোয়েশ্চেন নেই, এটা আসলে প্যানেলের সবার জন্যই থাকবে, যে এখন দেখা যাচ্ছে মোর অ্যান্ড মোর উইমেন আর জয়নিং দ্য ওয়ার্কফোর্স। দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনার্স যখন বোথ আর ওয়ার্কিং কাপল বা দুজনে ক্যারিয়ারে আছেন, সেই জায়গায় আসলে মানে এবং দেখা যায় তারা যদি লিডারশিপ রোলে থাকেন, সো এই যে এই সিচুয়েশনটাকে আসলে কিভাবে ম্যানেজ করা যায় যখন দুইজনই কাজ করছেন, দুইজনের ওপরে সমান অর্গানাইজেশনাল এক্সপেকটেশন আছে এবং প্লাস ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে, সেই জায়গাটাতে যদি একটু আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন নিজের লাইফ থেকে বা আশেপাশের যদি কলিগস বা ইসে থেকে একটু শেয়ার করেন, তাহলে হয়তো বা আমাদের সাথে যারা পার্টিসিপেন্টস আছেন সেম সিচুয়েশনের থ্রুতে যাচ্ছেন তাদের জন্য হয়তো বা হেল্পফুল হবে। সো নিজবাত আপাও অ্যাড করতে পারেন, আওয়াল ভাই, মিয়ারুল ভাই, স্যার আপনিও যদি অ্যাড করতে চান।
ওকে, সো আমি নিজের এক্সপিরিয়েন্স এবং আমার ক্লোজ সারাউন্ডিংস এর মাধ্যমে এরকম এখন তো বেশিরভাগ আসলে সবাই কাজ করছে। হ্যাঁ, দেখা যায় যে বেশিরভাগ হাউস হোল্ডেই হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দুজনই হয়তো লিডারশিপ পজিশনে আছে এবং ওটার প্রেক্ষাপটে কি হচ্ছে, যেমন স্যার যেই বা আমি হয়তো কোথাও দেখেছিলাম যে এটা দুরকমই হচ্ছে, যে পার্সোনাল লাইফ যেমন এফেক্ট করে কাজের ক্ষেত্রে, ওরকম প্রফেশনাল লাইফের স্ট্রেসটাও এফেক্ট করে পার্সোনাল লাইফে। তো ওই ক্ষেত্রে ফার্স্ট থিং আমার যেটা মনে হয় যে মিউচুয়াল রেসপেক্ট the partner should have to each other's work, যে আমার কাজের ধরন কি এটা যেমন আমার পার্টনারকে বুঝতে হবে, পার্টনার কাজের ধরন আমার বুঝতে হবে। সো এবং তারপরে একটা ইটস লাইক আ এগ্রিমেন্ট অ্যাজ ওয়েল, যে আমরা কিভাবে কাজটা করব, কতটুকু আমি বাসায় এনভায়রনমেন্টে আনবো, কতটুকু আনবো না, একটা লাইন ক্রিয়েট করা। এবং কারো হয়তো যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার হয়তো বাইরে ট্যুর অনেক করতে হয়, হ্যাঁ, ওটা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক, এবং at that time how my counterpart is supporting or taking care of the kids. So এই জিনিসগুলো একটা এগ্রিমেন্টের মতো থাকতে হবে, otherwise it's become very difficult to manage both end personal and professional life. So from my end, this is it. আউল ভাই, মিয়ারুল ভাই, আপনারা যদি একটু অ্যাড করেন। একটু এই যে আমি একটা রিকোয়েস্ট করতাম, ওই যে ডক্টর অশোক কুমার সাহা, প্রফেসর, জগন্নাথ ইউনিভার্সিটি এক্স চেয়ারম্যান, তিনি মানে রিকোয়েস্ট করছে 2 মিনিট একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি আমরা নিয়ে আসবো স্যার, আলোচনার শেষের দিকে ওনাকে নিয়ে আসবো। মেয়র আপনি যান, আমি পরে। না, all please go ahead. No, please go ahead. মেয়র আপনি শুরু করেন। Please, মেয়র আপনি যান। Okay. For working couple, okay, I am very lucky person that my wife is a homemaker, so maybe I might not be able to share my personal experience because I'm very lucky person that I'm working alone. Okay, but few things that I want to share. Say আওয়াল যেমন সিঙ্গাপুরে দেখছে, আমি প্রায় বছর 10-12 আগে আমি দেখছিলাম সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ যে তারা তাদের নেক্সট জেনারেশন পাচ্ছে না খুঁজে, বিকজ তাদের যে অনেক আর্লি এজে কাজ শুরু করা এবং হাজবেন্ড ওয়াইফ দুজনই যখন কাজ করছে, সিন্স দে থিঙ্ক দ্যাট তারা যথেষ্ট পরিমাণে সময় বাচ্চাকে দিতে পারবে না, they are very reluctant to take kids even despite giving so much incentive from the government side. Because বাচ্চা হলেই কিন্তু তারা ইনসেন্টিভ পায়, তারপরেও তারা দেখছে তাদের ক্যাপাসিটি মাত্র 6 মিলিয়ন পিপল, বাট এই 6 মিলিয়ন পিপলের জন্য তাদের নেক্সট জেনারেশন নেই। And I was lucky, incidentally I was talking to the consultant who had been working with the Singapore government on this. Okay, so there is challenge, okay, but we are still far away from that. Now for working couples there are two aspects. One, I consider that how the country infrastructure or the policy support is going to help. Give you example of say Vietnam. Now you'll see that there are few good systems where government support, like যেমন চাইল্ড কেয়ার সাপোর্ট কিন্তু এখানে একটা আছে। সো যখনই কারো বাচ্চা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে যে তাদের ম্যাটারনিটি লিভ এগুলো, যেমন আমার রিকমেন্ড, যেমন আমরা আমাদের অর্গানাইজেশন যে এখানে লিগ্যাল অব্লিগেশন নেই, বাট উই হ্যাভ মুভ টু ফ্রম 4 months ম্যাটারনিটি টু 6 months ম্যাটারনিটি। বাট ভিয়েতনামে যদি আমি দেখি, ওরা কি করে, প্রথম 2 বছরটাই ওদের চ্যালেঞ্জ, যতক্ষণ পর্যন্ত তারা স্কুলে না যায়। ঠিক আছে, সো ওই সময়ের জন্য তাদের একটা প্ল্যান করতে হয় ওয়ার্কিং কাপলদের জন্য। যে 2 বছর পার হয়ে যায়, তারপর থেকে কিন্তু বাচ্চা তারা কিন্তু সকালবেলা স্কুলে দিয়ে চলে আসতে পারে এবং অফিস শেষ করার পরে তারা স্কুল থেকে নিয়ে যেতে পারে। বাচ্চা কিন্তু স্কুলেই ঘুমাতে পারে, থাকতে পারে সারাদিন। So they have that infrastructure. And similarly, the local law is very protective. How much protective? Just let me give you an example. If there is a pregnant woman, even if I am the MD of the organization and that pregnant woman kicks me, still I will not be able to take any action against her till at least
বাচ্চার বয়স মিনিমাম 1 বছর না হওয়া পর্যন্ত তাকে আমি কোনো ধরনের অফিসিয়াল, বিকজ দিস ইজ আন্ডার দ্য চাইল্ড প্রোটেকশন ল, সো এই ধরনের কিছু সাপোর্টিভ policy support is required, or country infrastructural support is required to encourage women or female leadership in the organization. Okay, that is one. Now আমরা কিভাবে এইটাকে ম্যানেজ করতে পারি সেটা আমি বলছি অনেকটা কমন সেন্স থেকে, যে আমি কি বুঝি। First of all, probably for working couples, they should set some standards or ground rules that how they are going to maintain it. Okay. Number two, separate personal. So when I say ground rules, I know one of Bangladeshi leader. Now he is even the country manager for DHL Express Vietnam, and he was the CFO for Singapore and all the emerging markets in Asia Pacific. Okay, his wife is a Singaporean. He is Bangladeshi. But they have decided that, okay, I will work, you don't work now till the kids get to this stage. Okay. So that type of ground rules they need to actually set probably for the working couples. Separate personal and professional relationship. Okay, so this is also another thing. We mix it. আমরা অফিসে কি করছি না করছি সেটা বাসায় ক্যারি করে নিয়ে এসে ওই মাইন্ডসেট নিয়ে যখন আবার ডিসকাশন শুরু করি, so this might actually go to any direction. So how do we separate this two? And the third thing that probably is that rather we can use it as a complementary learning for each other. Okay, so these are a few things probably could be helpful for working couple, though I'm fortunate and blessed enough that I am not that. So, but I'm just sharing my personal view. আচ্ছা, আমি যে আঙ্গিকে বলবো সেটা হলো যে আমি যদি বাংলাদেশে আর বহির্বিশ্বের তুলনা করি অথবা আমার এক্সপিরিয়েন্স তুলনা করি, লাইক আমার মোস্টলি এক্সপিরিয়েন্স আজিয়ান কান্ট্রিতে, তাই না? যদি বাংলাদেশকে সরাই ফেলি এখান থেকে, মোস্টলি এক্সপিরিয়েন্স গুলো আসে মালয়েশিয়া, শ্রীলঙ্কা এইসব কান্ট্রি থেকে। আমি সব সময় দেখেছি আমার আশেপাশে সব কলিগ মহিলা কলিগ আর ফিমেল কলিগ, রাইট? অ্যান্ড একটা জিনিস আমার সবসময় খুবই ভালো লাগে যে ফার্স্ট অফ অল আমি প্রচন্ড রেসপেক্ট করি যে ফিমেল কলিগরা তারা কিন্তু অনেক কিছু মেনটেন করে অফিসে আসেন, মেনটেন করে তারা বাসা মেনটেন করেন, তাদের বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়েছেন। আমার ছেলেরা কিন্তু ওভাবে ইনভলভ না ওই টু দ্যাট এক্সটেন্ট, রাইট? সেখানে আমার অনেকটা রেসপেক্ট চলে আসে তাদের প্রতি, তারা কিভাবে জিনিসগুলো করে। সো ফার আমি বারবার আরেকজন এক্সাম্পল দিচ্ছি, উই আর ভেরি সাপোর্টিভ। whenever আমার কলিগের কোনো সাপোর্ট দরকার ইন টার্মস অফ আমি বাসা থেকে কাজ করবো, ইন টার্মস অফ আমার বাচ্চাকে স্কুলে নামিয়ে দিতে হবে, আমরা কোনো সময় না বলি। ওটা ফর এটা হলো গিভেন যে হ্যাঁ এটা সে করতে পারে, এবং সেখানে কিন্তু ট্রাস্টটা এস্টাবলিশ হয় যে ঠিক আছে আমার যারা কলিগ আছেন তাদের সাথে ট্রাস্টটা এস্টাবলিশ হয়। আমি কোনোদিন এরিকসনে এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি ডিসক্রিমিনেশন, অনেস্টলি না, কোনোদিনও না। অনেক সময় অনেক কিছু অনেক আর্টিকেল পড়ি আমি, এবং আর্টিকেল পড়বো নিজের মনে হয় না আমি তো রিক্রুটমেন্ট ম্যানেজার ছিলাম, স্যালারি নিয়ে না, কখনো না। আর কি কতগুলো জিনিস আমার মাথায় আসেন যেগুলো মনে হয় কমন সেন্স, তাই না? আমাদের কাছে আমাদের ফিমেল কলিগরা খুবই রেসপেক্টেড, তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোম অপশন আছে, তারা ওটা যে কোনো সময় নিতে পারে। আমি যে কারণে অন্য কান্ট্রিগুলোর কথা বললাম, আমি যদি ফিলিপিন্সের উদাহরণ দিই, এখানে হাজবেন্ড ওয়াইফ তারা পার্টনারের মতো কাজ করে, আমি যেটা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি। আমি তো অ্যাজ এ হোল কমেন্ট করাটা ডিফিকাল্ট একটা কান্ট্রি নিয়ে, বাট যেখানে দেখেছি আমার কলিগরা খুব ফ্রিকোয়েন্টলি কাজ করছে, তারা বাসায় ব্যাক করছে রাত 11টার দিকে, বাসায় গিয়ে রান্না করছে, রান্না করে আবার ভোর 5টা বা 6টার দিকে আবার স্টার্ট করছে, বিকজ এখানেও ট্রাফিক জ্যাম একটা ইস্যু। সো এখানে ট্রাফিক জ্যাম খুবই হয় ঢাকার মতো, সো এখানে কিন্তু তারা অনেক আর্লি রওনা দেয়। সো in a nutshell, honestly speaking, it depends on the individual how they manage their family life. I should not comment on that. But যদি কারো হেল্প লাগে কোনো সময়, একটা বই আছে লিন ইন, বইটা লেখা হলো শাইল স্যান্ডবার্গের, উনি ফেসবুকের সিইও। ওনার হাজবেন্ড কাজ করতেন সার্ভে মার্কেটের, সিইও ছিলেন। সো ওই বইটা যদি আপনারা কোথাও পড়ে দেখেন, উনি কিন্তু শি হাইলি স্পোক অ্যাবাউট হার পার্টনার, এবং সে একটা কথা বারবার বলেছে আমাদের ফিমেল কলিগদের জন্য, তোমরা সঠিক ডিসিশনটা নিবা যখন তোমরা পার্টনার চুজ করবা। যদি তোমরা রিয়েলি ক্যারিয়ার ফ্লারিশ করতে চাও, রাইট পার্টনার চুজ করবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। যদি আপনাদের কোন সময় সেই সময়টা আসে, বইটা পড়ে দেখতে পারেন, অনেক কাজে দেবে আপনাদেরকে যে কিভাবে, কারণ প্রফেশনাল লাইফের বাইরে আমাদের পার্সোনাল লাইফ আছে, ওটাকে আমরা কিভাবে সামনে নিয়ে যেতে পারি। সেটা আমার একটা রিকোয়েস্ট হবে আপনাদের প্রতি, যে আপনারা যারা ফিমেল কলিগ আছে, নট অনলি ফিমেল কলিগ, আমাদের মেল কলিগরা ওটা পড়ে দেখতে পারেন, যাতে আমরা
কমপ্লিমেন্ট করতে পারি ইচ আদারকে ইন দ্য ফ্যামিলি লাইফ, সেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাডিকশন পয়েন্ট অফ ভিউ আমি যেটা বললাম যে আমরা খুবই সাপোর্ট করি আমাদের ফিমেল কলিগকে। আই প্রাউডলি সে আমাদের যে লিডারশিপ টিম আছে, আমাদের লিডারশিপ টিমে আমরা প্রায় 12 জন, মানে 3 জন ফিমেল কলিগ, আমরা একজন বাংলাদেশি। সো যদি দেখেন যে আমি এখানে হেড অফ এইচআর হিসেবে আছি 4টা কান্ট্রিতে, আমাদের সিএফও কিন্তু উনিও বাংলাদেশের, 4টা কান্ট্রি। আমাদের পোস্টিং কেন জানি আইরনিক্যালি একই সময় হয়ে যায় সবখানে, আমার মালয়েশিয়াতে একসাথে ছিলাম। সো দেখেছি যে তারা কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং টু ইচ আদার, হাজব্যান্ড ওয়াইফ, তারা কিন্তু জানে যে কোথায় কারোর কিভাবে পার্টনারশিপ করতে হবে, ফ্যামিলি সাপোর্টিভ, অর্গানাইজেশন সাপোর্টিভ। অ্যান্ড দ্যাটস ওয়াই প্রথমে আমি একটা কথা বলেছি, চুজ দ্য রাইট অর্গানাইজেশন, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো রাইট অর্গানাইজেশন আপনারা চুজ করতে হবে, রাইট অর্গানাইজেশন, দ্যাট ইজ very very important in our life. So that's the way I look at it, Habiba. To close my remark, ডাইভার্সিটি কোনো বিগ ডিল না, হাবিবা। আপনি যেখানে ইচ্ছা সেখানে জয়েন করতে পারেন, এটা কোনো কোন জিনিস না। সো আমার টিমে 4 জন মহিলা ফিমেল কলিগ আছেন। আই উড লাভ টু সি ওয়ান অফ দেম টু রিপ্লেস মি। আমি খুবই হ্যাপি হব যদি তারা আমাকে রিপ্লেস করে, খুবই খুবই হ্যাপি হব। আমরা প্রায় শেষের দিকে ভাইয়া। এখন আমি একটু আমাদের টেকনিক্যাল হোস্ট হাবিব ভাইকে বলবো দাউদ ভাইকে একটু নিয়ে আসার জন্য। আর অশোক কুমার স্যার আছেন আমাদের সাথে, জয়েন করেছেন। স্যার, আপনি যদি একটু আপনার কমেন্ট শেয়ার করতেন আজকে আমাদের এই সেশনের উপরে। অশোক স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাইকটা মানে আনমিউট করতে, মাইকটা। স্যার ফিরে আসতে আসতে আমাদের কাছে লাস্ট একটা কোয়েশ্চেন হয়তো বা আমরা একটু নিব, যে রাবেয়া আপা কোয়েশ্চেন করেছিলেন যে আমরা সবাই তো লিডারশিপকে সেলিব্রেট করি, লিডারশিপের যেগুলো সাকসেস ফ্যাক্টর থাকে। সো লিডারশিপে তো মাঝে মধ্যে কিছু ফেইলিয়ারও আসে। সেই ফেইলিয়ার গুলোকে অ্যানালিসিস করা বা সেখান থেকে লার্নিং নেওয়া, সেই ব্যাপারে যদি একটু কমেন্ট করেন মিয়ারুল ভাই, আউল ভাই, মিসবাত আপা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি যদি নেই ভাই, আই থিঙ্ক একটা জিনিস আমরা করি এগেইন রিসেন্টলি, যেটা আমার অবজারভেশন, লিডারশিপ, যেভাবে লিডারশিপ আমরা টিপিক্যালি চিন্তা করতাম প্রি কোভিড অ্যান্ড পোস্ট কোভিড, টু ডিফারেন্ট থিং। আমাদের মনে লিডারশিপটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা দেখি যে ম্যানেজাররা খুবই, লিডাররা খুবই ক্লোজলি কাজ করে আমাদের যারা কলিগ আছেন তাদের সাথে। কিভাবে দেখি আমরা, আমাদের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আছে ফিলিপিন্স, স্পেশালি আপনারা যদি চিন্তা করে দেখেন ফিলিপিন্স জিওগ্রাফি ওয়াইজ, এখানে কিন্তু অনেক ক্যালামিটি হয়, আর্থকুয়েক হয়, খুবই বৃষ্টি হয়। সো আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম কিন্তু রেগুলারলি বসে। সো দেখা যায় যে প্রতিটা সময় যে আপনি 100% সঠিক হবে ইন টার্মস লিডারশিপ, সেটা কিন্তু না, মাঝে মাঝে আমরা ভুলও করি। বাট ভুলটাকে কিন্তু আমরা পরবর্তী মিটিংয়ে অ্যানালাইজ করি এবং সেটাকে আমরা রেকটিফাই করি, এবং আমরা খুবই ট্রান্সপারেন্ট ইন টার্মস অফ, আমরা যদি কোনো ক্ষেত্রে একটু ভুল ডিসিশন বা ইনকনভিনিয়েন্ট ডিসিশন নিয়ে ফেলি, আমরা কিন্তু অর্গানাইজেশন কমিউনিকেট ব্যাক করি। সো যাতে আমাদের সাথে অর্গানাইজেশনের কোনো ডিফারেন্স না আসে, স্পেশালি when you are handling a crisis situation in the country where you have got challenges in terms of managing people's life or their family's life. সো আমরা খুব কুইক রিয়াক্ট করি whenever ক্রাইসিস ম্যানেজমেন্ট টাস্ক ফোর্সটা আমরা যখন অ্যাক্টিভেট করি, খুব সচেতনভাবে তাড়াতাড়ি রিয়াক্ট করি। আমাদের মিটিং রাত 2টার সময় হয়, রাত 1টার সময় হয়। সো এটা খুবই নর্মাল যে কোনো ক্রাইসিস হলে আমাদেরকে রিয়াক্ট করতে হবে। দেখা যায় যে অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে অথবা কোনো ডিসিশন নিয়ে ফেলি, বাট আমরা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে সেটাকে শুধরিয়ে অর্গানাইজেশন কাছে ফিরে এবং ওটাকে আমরা ক্লিয়ার করি। থ্যাংক ইউ আউল ভাই। মিয়ারুল ভাই যদি একটু অ্যাড করেন এই বিষয়ে। লিডারশিপ রোলগুলোতে ফেইলিয়রকে বলতে গেলে আমি আবারও সেই একদম প্রথমে যেটা বলেছিলাম যে সেলফ অ্যাওয়ারনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেটা আমি লিডার হিসেবে নিজেই প্রথমে রেকগনাইজ করতে চাই না যে আমি ভুল করেছি, আমার একটা প্রবলেম হয়ে গেছে, আই নিড টু কারেক্ট ইট, এন্ড দ্যাটস ওয়াই দ্য লার্নিং প্রসেস ডাজ নট স্টার্ট। ওকে, সো আমার যেটা রিকমেন্ডেশন থাকবে যে ফার্স্ট উই নিড টু লার্ন টু রেকগনাইজ দ্যাট আই হ্যাভ মেড এ মিস্টেক, আই হ্যাভ গট এ গ্যাপ, আই নিড টু ইমপ্রুভ সামথিং। লেট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পল. Let me go back to that same example that I gave, development center. The 4 times that I went to development center, okay, in different countries,
I went to development center from BAT and at least 3 times in DHL development center in India, Singapore, so different places. The first 3 times I did very bad, extremely bad, but I always tried to console myself. Oh, this is not my thing. I think this is wrong approach because this is very theoretical and all this. And then before I go to the 4th time, I decided, no, I think I am trying to actually fool myself. I need to wake up because আমি নিজে চেষ্টা করছি ওই মানে আমার দোষটাকে ঢেকে রাখার জন্য, গ্যাপটাকে ঢেকে রাখার জন্য। হ্যাঁ, সো ওই একজন জেনারেলের একটা খুব বিখ্যাত উক্তি ছিল যে কিছু মানুষ আছে যে জানে না যে সে কি জানে না। ওকে, সে হচ্ছে বোকা মানুষ, তাকে ঘুমায় মানে তাকে অ্যাভয়েড করাটাই বেটার। রাখেন, কিছু মানুষ আছে সে জানে না কিন্তু জানে যে কি জানে না। হ্যাঁ, তাকে শেখাও, তাকে শেখানো যাবে। ঠিক আছে, সো আমি বাকি দুটার ক্যাটাগরিতে যাচ্ছি না, এইটা রিলেটেড এখানে। আমাকে জাগাতে হবে, আমার নিজেই জাগাতে হবে, কারণ আমি কি করছি, আমি জানি কিন্তু যে আমি কি জানি না। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড থিং যেটা, যে অর্গানাইজেশনে কালচার হিসেবে আমাদের কিন্তু এই একটা ভুল হয়ে গিয়েছে বলে বলিদান দিয়ে দিতে হবে, তাহলে সেটা কিন্তু ফিয়ার কালচার ড্রাইভ করবে। দেন এখানে কিন্তু এন্টারপ্রেনারিয়াল অ্যাটিটিউডটাকে কিন্তু ডিসকারেজ করবে। পিপল উইল বি অ্যাকচুয়ালি অ্যাফ্রেড টু মেক ডিসিশনস। পিপল উইল বি looking forward to the consequential impact on the wrong decision. So সেগুলোকে কিভাবে অ্যাভয়েড করা যায়। And the third thing is যে আমার ফেলিয়ার থেকে আমাকে শিখতে হবে। ঠিক আছে, ফেলিয়ার থেকে শিখতে হবে এবং প্রত্যেকটা অপরচুনিটি আমাকে নিতে হবে অ্যাজ এ লার্নিং অপরচুনিটি। সো দিস আর দ্য ফিউ থিংস দ্যাট I can highlight for leadership failure. থ্যাংক ইউ মিয়ারুল ভাই। অশোক স্যার যদি একটু মানে আনমিউট করেন এবং আপনার কমেন্টটা শেয়ার করেন, সো উইল বি গ্ল্যাড টু নো ইয়োর কমেন্ট অন আওয়ার টুডে সেশন। আপনি স্যার মিউট হয়ে আছেন, যদি একটু আনমিউট করে কথা বলেন। By the time Dr. Ashok joins in, can I add with that question, Habiba? Okay. Sure, Appa, sure. So Miyarul bhai jeta bolchilen, organization plays a vital role here, je আমরা failure টা বা mistake টা কিভাবে দেখছি। হ্যাঁ, so leaders, আমি যদি Rabia apar question এ যাই, if I'm not wrong, Rabia appa is the same person who joined yesterday. Yes. So thank you Rabia appa, আপনাকে দেখে খুব encouraged হয়েছি কালকে, যেটা দাউদ ভাইও বলছিলেন। হ্যাঁ, যে আমরা তো আসলে মানে কোভিড পজিটিভ শুনলেই নিজেদের ভিতরে একটা ইয়ে থাকে, ওখানে আপনি সবার সামনে এসেছেন। দ্যাটস দ্য পাওয়ার অফ লিডারশিপ, আই উড সে। এবং কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, লিডারশিপ রোলে যারা থাকবেন তারা ফেল করবেন, দ্যাটস গিভেন। আদারওয়াইজ আমার মনে হয় না সাকসেসফুল যারা লিডারশিপ রোলে আছেন তারা কেউ ফেইলিয়ার না করে ওখানে পৌঁছেছেন, তা কিন্তু না। তো আমাদের অর্গানাইজেশনে যেটা হয়, আমার রেনাটার পার্সপেক্টিভ আমি বলবো, আমরা বলি ইউ এক্সপেরিমেন্ট, you can fail on some of the things, but are you learning from that? So ওই জায়গাটায় যখন are we doing the walk the talk kind of a thing, যখন আমাদের জুনিয়র বা টিমরা দেখছে যে হ্যাঁ leaders are making mistakes and they are acknowledging the mistake and rectifying that mistake, that gives them also the confidence যে আমরা নতুন কিছু করব, out of the box চিন্তা করব, ইনোভেশন নিয়ে আসবো। So that's very important যে একটা অর্গানাইজেশনে কি কি ফেলিয়ার হচ্ছে এবং ওটার কনসিকুয়েন্স যেন খুব মানে তাড়াতাড়ি মানে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে চলে যাওয়া, যেটা আবার আওয়াল ভাই বলছিলেন। সো ওই জায়গাতে প্লেজ আ ভাইটাল রোল। সো ওগুলো ফেলিয়ার এক্সাম্পল থাকবে, ওখান থেকে যেন আমরা পরবর্তীতে কারেক্টিভ মেজার গুলো নিতে পারি। বাট অর্গানাইজেশন প্লেজ আ ভাইটাল রোল হিয়ার, যে সে কিভাবে এটাকে এনকারেজ করছে। থ্যাংক ইউ।
অশোক স্যার আপনি এসছেন, আমি দেখতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যারের মনে হয় হচ্ছে যে এখন একটু মনে হয় অডিও আসতেছে, কানেকশনের সমস্যা হচ্ছে। সো মনে হয় আসতেছে। আমি যদি একটু লাস্ট কোয়েশ্চেনটা আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করি, এটা সবার জন্যই সেম কোয়েশ্চেন, যে হাউ ডু ইউ সি অর ম্যানেজ এথিক্যাল এন্ড মোরাল পার্সপেক্টিভ ইন ইওর রোল অ্যাজ এ লিডার? সো এইটাতে যদি একটু কমেন্ট করেন। নিয়ারুল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে পারি। Okay. This is something, again, this is required for the sustainability of the organization, এবং এগুলো কিন্তু বিভিন্ন গবেষণা থেকে, ইভেন গ্লোবাল কোম্পানিগুলোর যেগুলো গ্লোবাল কনফারেন্স হয় সিইও এদের, মানে গ্রুপ সিইও লেভেলের, হ্যাঁ, সেখান থেকেও কিন্তু কিছু জিনিস বের হয়ে এসেছে। যেমন যেটা থেকে এখন আমাদের, দিস ইজ পার্ট অফ আওয়ার 2025 স্ট্র্যাটেজি, আমরা বলি 3 things can kill us. হ্যাঁ, one is health and safety, okay. Second is cyber attack, because we are actually part of the top 10 target globally for the cyber attack. And third thing is compliance. Okay, so যখনই আমি কমপ্লায়েন্সের কথা বলবো, তখনই কিন্তু প্রথমেই আমার নিজের অথবা অর্গানাইজেশনের এথিক্যাল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা চলে আসবে। সো যে কোন অ্যাজ এ লিডার, if that ethical standard, the mindset is not right into here embedded and throughout the organization, then I will risk the sustainability of the organization right at the beginning. Okay, so that is how we should consider the ethical standard. And there is another thing, that is, say, for performance. Of course, the way in my previous question I said that we should encourage people, or empower people to take the risk, fail, and learn from it. Similarly, we should not offer an environment where it looks like we harbor the mediocrity. আমরা কিন্তু এটার মাধ্যমে কিন্তু মিডিওক্রেসি কিন্তু হারবার করতে পারবো না। ঠিক একই রকম ভাবে, কারণ এই ব্যালেন্সটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে এম্পাওয়ার করছি, আপনি রিস্ক নেবেন, এন্টারপ্রেনিউরাল হবেন, তার মানে কিন্তু এই না দ্যাট ওকে you have a serious gap in the process knowledge, tools, and all this, and you are consistently actually failing without taking the learning, then that is actually harboring the mediocrity. So similarly, for ethical standard, in terms of performance, the way I look at, even I will probably see that whether it is a matter of ability or your willingness to perform or attitude, but in terms of ethical standard, it should be always a zero tolerance. Okay, ethical standard, deviation from the ethical standard means that at whatever level, there is no exception to it, and that is how the organization should set the standard, and that starts from the leadership role, and leader has to demonstrate that behavior. Thanks, Habiba. থ্যাংক ইউ ভাইয়া। আওয়াল ভাই যদি একটু অ্যাড করেন, তারপর নিসবাত আপা যদি একটু অ্যাড করেন। থ্যাংকস আবিবা। আই থিঙ্ক মিয়ারুল ভাই অনেকটা কভার করছে। আমি দুটো অ্যাঙ্গেলে কথা বলবো, একটা হলো অর্গানাইজেশনাল অ্যাঙ্গেল আর ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল। অফকোর্স মোস্ট অফ দ্য গ্লোবাল কোম্পানিজ আর কি যেটা হয় যে তারা খুবই খুবই স্ট্রং ইন টার্মস অফ এথিক্যাল স্ট্যান্ডার্ড আর কি, যেটা যদি এথিক্যাল স্ট্যান্ডার্ড যেটা ভায়োলেট করে তাহলে কিন্তু কোনো ডিসকাশন নেই সেক্ষেত্রে। এটা হলো যে স্টেট অফ কোম্পানি খুবই স্ট্রিক্ট ডিসিশন নেবেন, এবং অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু বি রোল মডেল। অ্যাজ এ লিডার I cannot ask my team member to do unethical things. That's not at all accepted. এবং দেখা যায় যে গ্লোবাল কোম্পানিগুলোতে অনেকগুলো চ্যানেল থাকে, যে আপনি যতই আনএথিক্যাল কাজ করার চেষ্টা করেন কিনা, আপনি কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাবেন। অনেস্টলি স্পিকিং, এটা কিন্তু সম্ভব না। সো গ্লোবাল কোম্পানির স্ট্যান্ড পয়েন্ট, এথিক্যাল স্ট্যান্ডার্ড, এটা কোনো ক্রমে কোনো স্যাক্রিফাইস হবে, এখানে যেটা করতে হবে মেনে চলতেই হবে। জিরো টলারেন্স, লেটস পুট ইট দ্যাট ওয়ে। না, এখন যদি আমি আরেক ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ বলি, আমি প্রথমে একটা কথা বলছিলাম, স্টে হাম্বল। আর একটা কথা মিয়ারুল ভাই বলতেছিল যে ঠিক আছে, আমরা যদি লিডারের কথা বলি, আমাদের এনার্জি স্প্রেড করতে হবে আমাদের থেকে, তাই না? আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, আমাদের অনেস্টি এক্সপ্রেস করতে হবে। when I talk, people are all mature, they understand what we are saying, right? সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের
অনেস্ট এক্সপ্রেশন থাকতে হবে যখন আমরা কথা বলি। এবং অনেস্টি মানে যখন আমরা অনেস্ট হব, কোম্পানি কিন্তু এথিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে বেশি কথা বলতে হবে না। দিস আর অল বেসিক। Honestly, যদি কথা বলি যে ethical standards, these are all basic that we are talking about now. As a human being, if you are fine, if you are following the ethical standard of our life, then company doesn't need ethical compliance rules or everything, right? So this is it's a very, very simple thing. As I said earlier as well, stay humble, stay honest. Then you will go, you never know where you will go. You can think about it, where you will reach after 10 years down the line. So it is very important from that angle that, okay, stay humble, stay honest, and compliance is compliance. The company will come into the picture anyhow. থ্যাংক ইউ আওয়াল ভাই। নিসবাত আপা। So I'm agreeing with the other two panelists. So ethical question, it's a zero tolerance. এবং প্রত্যেকটা কোম্পানির সবারই ইন্ডিভিজুয়াল কিছু ভ্যালু সিস্টেম থাকে। I think this is one of the common value system that good to great companies have. এবং রেনাটারও ওই ক্ষেত্রে একই জিনিস। এবং আওয়াল ভাই যেটা বলছিলেন যে টপে যিনি বসে আছেন উনি আসলে কিভাবে এটা এক্সপ্রেস করছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের যারা এমপ্লয়িজরা আছেন তারা কিন্তু বাচ্চা না, হ্যাঁ, অল অফ দেম আর অ্যাডাল্ট, গ্রাজুয়েট করা, পোস্ট গ্রাজুয়েট করা, তারা এসছে। মানে কোম্পানির ভ্যালু সিস্টেমটা যদি খুব স্ট্রং হয় তখন দেখা যায় ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যদি একটু ভ্যালু সিস্টেমের ইন্ডিভিজুয়াল লেভেলে একটু ইয়ে থাকেও, অর্গানাইজেশন ক্যান ট্রান্সফর্ম দ্যাট, এন্ড দ্যাটস দ্য বিউটি অফ অর্গানাইজেশন মানে ভ্যালু সিস্টেম। সো এথিক্যালের জায়গায় সবসময় জিরো টলারেন্স, এবং এটা উপর থেকে নিচ পর্যন্ত এটা ক্যাসকেড ডাউন করতেই হবে, আদারওয়াইজ অ্যাজ আ কোম্পানি ইউ ক্যান গ্রো, ইউ ক্যান সার্ভাইভ ইন দিস মার্কেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। Habiba, just one, জি জি মিনার। so 30 seconds, just one thing that I want to জি add here, so that you understand the level of importance it is given to this ethical standard. So for my organization, anybody from the organization can actually reach out to the global group CEO directly, okay, and either through phone or email anytime. If there is anything, any deviation in my ethical standard, then it is the only global global compliance head has to physically investigate and report directly to the group CEO only. So that's the level of observation, and we say that you inspect what you expect. Okay, so there are always eyes around us. People, we are actually inspecting what we expect in the organization, because organization is nothing but it's a collection of people together. We are working, and there will be things happening. Okay, but the level of importance given, it is the level of importance given. Even something, a small thing that is going against me, it is guaranteed that it can be closed only after the physical investigation at site by the global compliance officer and reporting to the global group CEO. That's the level of থ্যাংক ইউ মিয়ারুল ভাই। সো আমরা শেষের দিকে আমি একটু দাউদ ভাইকে রিকোয়েস্ট করব যে না আসতে পারেন না, উনি আসেন আমাদের প্যানেলিস্টে, বাট কানেক্ট করতে পারছি না ওনার সাথে। 1 মিনিট বলবো দাউদ ভাই, যদি আমি একটা শেষে 1 মিনিট বলি। আমরা প্রায় শেষের দিকে, একটু সবাই 1 মিনিট, সেটা হলো যে আমি অশোক স্যারের পক্ষ থেকে বলি, আমাদের মিয়ারুল ভাই, নিসবাত আপা অনেক সুন্দর বলেছেন। ওনাদের আমরা থিওরিটিক্যাল লেখাপড়া করি, আপনারা একদম প্র্যাকটিক্যালি লেখাপড়া করেন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এগুলো দেখেন, বা আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস আছে। আমরা যেটা মনে করি যে আমরা কিন্তু যতগুলো থিওরিজ বা অ্যাপ্রোচেস আলোচনা করেছি, আমরা কিন্তু একজনকে কল্পনা করি। যেমন আমি ব্যক্তি নূর মোহাম্মদ বা ব্যক্তি নিসবাত আপা, তার সাইকোলজি, তার ফিজিওলজি, তার সোশিওলজি, তার অ্যানথ্রোপোলজি, তার ভ্যালু সিস্টেম, এভরিথিং দিয়ে কিন্তু একজন মানুষ সর্বশেষ যে মডার্ন অ্যাপ্রোচ গুলো তৈরি হয়েছে, সেই মডার্ন অ্যাপ্রোচের মধ্যে কিন্তু বলা হচ্ছে আপনি এথিক্যালি, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট আপনার কেমন হয়েছে, ফ্যামিলি থেকে, স্কুল থেকে, পেয়ার গ্রুপ, টিচার, সব লেভেল থেকে কেমন হয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের প্রত্যেক অর্গানাইজেশনে যারা আছেন সব স্টাডি করে এটা ডেটা কিন্তু আপনাদের প্রয়োজন হয় এবং হবে। এখন অনেক মানুষ খুবই ইথিক্যালি স্ট্যান্ডার্ড, কিন্তু তাকে
কিন্তু অনেকেই পছন্দ করে না লিডার হিসেবে, কারণ তার কথাবার্তা আচার আচরণ কিন্তু সেরকম না, ডিরেক্ট সে একদম সত্য কথা বলে ফেলে, সবাই তাকে পছন্দ করে। কিন্তু মানুষটা যে একদম অনেস্ট, মানুষের মধ্যে কোনো রকমের কোনো সমস্যা নাই, কিন্তু উনি কৌশলী না, ওনার বিহেভিয়ারাল প্যাটার্নটা আবার কিন্তু সেরকম হচ্ছে না। এজন্য প্রত্যেকটা লিডারের কিন্তু আমাদের মাঝে মাঝে সুপারভিশন দরকার আছে। যেমন আপনি যে দাউদ ভাই, যদি আপনি মনে করেন যে আপনার যারা যারা লিডার 6 মাস কাজ করার পরে তারা কিন্তু দেখা যায় যে তাদের আচরণ চেঞ্জ হয়ে যায়, সেটা ডমিনেটিং একটা ভাব চলে আসে। সুতরাং মাঝে মাঝে যদি আমরা সবাই যদি প্রত্যেকে এরকম করি তাহলে মনে হয় ভালো হবে। ধন্যবাদ। জি আমি লাস্টলি একটু দাউদ ভাইকে রিকোয়েস্ট করব, যদি ভাইয়া আপনি একটু আমাদেরকে শেষ করেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চমৎকার করে আমাদেরকে বলেছেন, এবং যেটা আমাদেরকে সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি থেকে যারা আমাদেরকে সময় দিয়েছেন, একটা হচ্ছে যে ব্যক্তি যে 3 জন এসছেন, আর একটা হচ্ছে তাদের যে অর্গানাইজেশন। আমি যারা শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ফলো দিস 3 পিপল এন্ড ফলো দিস 3 অর্গানাইজেশন in terms of management practice, leadership practice. দুটো অর্গানাইজেশন গ্লোবাল, আর রেনেটাকে আমি বলি যে মানে এটা হবে বাংলাদেশি মাল্টিন্যাশনাল। আপনারা যদি এদের নাম্বার বা মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে শুরু করে এদের যদি লিডারশিপ এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিস সম্বন্ধে কিছুটাও ধারণা থাকে, তাহলেও অনেকেই অবাক হয়ে যাবেন যে এটা কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিসের দিক থেকে মাল্টিন্যাশনালের তুলনায় কোনো অংশেই কম না। তো সেটা এরকম আলোচনার পর আমি খুব বেশি কিছু অ্যাড করতে চাচ্ছি না, জাস্ট আমি সবাইকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিচ্ছি, বিকজ আমরা এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট থেকে আমাদের একটা চেষ্টা ছিল বা আছে এখনো, যেটা আমরা দেখছি যে বাংলাদেশ অত্যন্ত ভালো করছে, বাংলাদেশের আউটলুক খুবই ভালো। আমরা স্বাধীনতার পর থেকে যে অবস্থার ভিতর দিয়ে গিয়েছিলাম অর্থনৈতিক এবং অন্যান্য জায়গা থেকে, এখন আমরা ভালো করছি, বাট আরো অনেক ভালো করার সুযোগ আছে। তো এই জায়গাতে একটা জিনিস আমরা নিডটা ফিল করেছি, যেহেতু আমরা কাজ করি অনেকের সাথে, যে আমাদের দেশের সংগঠনগুলো ঠিক ওইভাবে বড় হয়ে উঠছে না, বা সংগঠনগুলো বড় হওয়ার জন্য খুবই স্পেশালাইজড নলেজ এখন দরকার হয়ে পড়েছে। কারণ হচ্ছে আমাদের সংগঠনগুলো মাল্টিন্যাশনাল হয়ে আছে, এরা এখন বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে যাচ্ছে। তো বিলিয়ন ডলারের কোম্পানি ম্যানেজ করার জন্য আসলে অনেক বেশি স্পেশালিস্ট দরকার। তো সেই জায়গা থেকে মাথায় রেখে হচ্ছে যে আমাদের 3টা অবজেক্টিভ মাথায় রেখে আমাদের কাজগুলো করা। একটা হচ্ছে যে আমরা কিভাবে ইউনিভার্সিটির এবং গবেষকদের স্পেশালাইজড নলেজটাকে আমরা অর্গানাইজেশনে আনতে পারি, সংগঠনের ভিতরে আনতে পারি, এবং কিভাবে এই নলেজটাকে কন্টেক্সচুয়ালাইজ করতে পারি, যেটার উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি, এবং স্পেশালি হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে একটা মেশিন হয়তো বা আনা যায় খুব সহজে ইম্পোর্ট করে চায়না থেকে, কিন্তু যে ব্যক্তিটা চালাবে সে একজন হিউম্যান বিং অ্যান্ড ফুল অফ ইমোশনস অ্যান্ড বায়াস অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড আদার থিংস। সো তাকে যদি আমরা হেল্প করতে না পারি, তাহলে সে সেই মেশিনস এবং ক্যাপিটালকে ইউটিলাইজ করতে পারবে না। সো কন্টেক্সচুয়ালাইজেশনের দরকার আছে। আমাদের দেশে লিডারশিপ বলতে আমরা কি বুঝি? আমরা লিডারশিপের উদাহরণ দিতে গেলে আমাদের খুবই দ্রুত আমরা চলে যাই গ্লোবাল কনটেক্সটে, এটা খুবই স্বাভাবিক, আর কিছুটা অভ্যাসজনিত। আমাদেরও ভালো লিডার আছে, আমি আজকে নিসবাত আছে বলে বলছি না, বাট আমরা হয়তো বা হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের নাম বা তাদের বৈশিষ্ট্য ওইভাবে কিন্তু আমরা জানি না, কিন্তু যেখান থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। যে লিডারশিপের ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে স্যার আবেদ অবশ্যই আছেন, আরো অনেকেই আছেন। তো সেই জায়গাটাতে কিন্তু আমাদের একাডেমিক কিছু ডিসকাশন হওয়া দরকার। আমাদের দেশের ভ্যালু সিস্টেম সবগুলোই খারাপ না, আমাদের দেশে কিছু ভ্যালু সিস্টেমকে ইনকর্পোরেট করা যেতে পারে। অনেক সময় খুব দ্রুত আমরা গুগল বা ফেসবুকের অনেক এলিমেন্টস বিকামিং ভেরি পপুলার, এবং আমরা ট্রাই করি এখানে ইমপ্লিমেন্ট করার জন্য। তো সেই জায়গাটাতেও হয়তো বা একটু কন্টেক্সচুয়ালাইজ করা যেতে পারে। ওপেন অফিস ভার্সেস চেম্বার বা ক্যাবিনেট, এগুলো নিয়ে গ্লোবালও অনেক ডিবেট আছে, এগুলো খুব একটা স্বতঃসিদ্ধ এখন পর্যন্ত হয়নি। তো সেই জায়গাগুলোতে আমাদের দেশের কনটেক্সটে কি, আমরা তো যে কোনো সিনিয়রকেই শ্রদ্ধা করি, তো সেই ক্ষেত্রে লিডারশিপের ক্ষেত্রে লিডারদের ভুল করার সম্ভাবনা কি বেড়ে যায় কিনা? কারণ হচ্ছে যে আমরা লিডারদেরকে খুব একটা চ্যালেঞ্জ করি না, এটা আমাদের একটা কালচার, আমরা সিনিয়রদেরকে শ্রদ্ধা করি। তো সেই জায়গাটা থেকে লিডারদেরকে ভুল করার প্রবণতা বাড়ে কিনা?
তো এটা একটা ব্যাপার যে এই জায়গাগুলো নিয়ে হয়তো বা গবেষণা এবং আলোচনা করার সুযোগ আছে। সো কন্টেক্সচুয়ালাইজ আমরা করতে চাই। আর থার্ড যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে এই শ্রদ্ধেয় শিক্ষক এবং গবেষক এবং আমাদের অত্যন্ত সম্মানিত যারা প্যানেলিস্ট এসছেন তাদের মতো যারা আছে তাদের সাথে যে এই ডায়লগটা এইটা আমরা একটু কন্টিনিউ করতে চাই, যে লাইক এই ডায়লগটা যাতে এককালীন না হয় বা একবারের জন্য না হয়। তো এই তিনটা অবজেক্টিভ নিয়ে আমরা এই কাজটা করছি, যাতে করে আমরা 2041 সালের ভিতর বাংলাদেশের যে একটা ভিশন যে আমরা হচ্ছে যে একটা উন্নত আয়ের দেশ হব, সেই জায়গায় যাতে আমরা পৌঁছতে পারি, আমরা যাতে যাত্রাপথে আমাদের এসডিজি গুলো অর্জন করতে পারি। আমরা এমডিজির ক্ষেত্রে বেশ ভালো আমাদের সাকসেস আছে, বাট এসডিজির ক্ষেত্রেও আমরা পারবো। আমাদের চ্যালেঞ্জ কিছু আছে, যেটা টেকনোলজি আমাদের এক ধরনের চ্যালেঞ্জের ভিতরে ফেলে দিবে, আবার কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলো এই কোভিড এর কারণে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আমাদের সরকারি হিসাবই বলে যে প্রায় 2 কোটি লোক অতি দরিদ্র এবং 2 কোটি লোক দরিদ্র। তো এই সংখ্যাটা 4 কোটি, অনেক দেশের জনসংখ্যাও 4 কোটি না। তো সেরকম একটা জনগোষ্ঠীর জায়গায় যখন আমরা কাজ করি, তখন তাদেরকে যদি নিতে চাই, তো তখন একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে যাওয়া ভালো। আমাদের যেটা আর একটা অবজেক্টিভ বা আর একভাবে যেটা আমরা কাজ করেছি, সেটা হয়তো আপনারা কিছুটা হয়তো টের পেয়েছেন, যে আমরা যখন সংগঠন বলতে চাচ্ছি, আমরা শুধুমাত্র ফর প্রফিট বোঝাতে চাচ্ছি না। সংগঠন বলতে আমরা সরকারি, এনজিও এবং ফর প্রফিট, এই তিনটা সংগঠনকে আমরা বোঝাতে চাচ্ছি। কারণ আমাদের দেশে এই সরকারি যে কর্মকর্তারা আছেন তারা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, এবং তাদের সিদ্ধান্তের ইম্প্যাক্ট সিগনিফিকেন্ট পুরো সমাজের প্রতি এবং আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি। তো আমরা চাই যে এই লিডারশিপের ব্যাপারগুলো যাতে একটা ইউনিয়ন পর্যায়ের বা একটা চেয়ারম্যানের লিডারশিপও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এনরুট থেকে এইভাবে দেখার চেষ্টা করি যে আমরা যদি খুব ভালো একজন ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান তৈরি করতে পারি যে লিডার, সেটা আমাদেরকে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে, যেমন আমরা একটা বড় সংগঠনে যদি একটা ভালো লিডার পাই। তো আমরা এই লার্নিং এর কি বলা যেতে পারে যে ক্রস শেয়ার করতে চাচ্ছি, যে সরকারি সংগঠনগুলো, আমরা চাই যে কুর্মিটোলা জেনারেল হসপিটাল চমৎকার একটা হসপিটাল হয়ে উঠুক, বিকজ তাহলে আমরা বুঝতে পারছি যে এটার ইম্প্যাক্ট সোসাইটিতে কেমন এই কোভিড এর সময়। তো সেই জায়গা থেকে আমরা এই সরকারি বেসরকারি সবাইকে নিয়ে সামনের দিনগুলোতে, এবং ডেফিনেটলি শিক্ষকদের এবং প্র্যাকটিশনারদেরকে নিয়েই সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে চাই। আমরা যে আনবিলিভেবল সাপোর্ট পেয়েছি জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, চিটাগং ইউনিভার্সিটি থেকে, অকল্পনীয়। আমরা অনেক ভয়ে গিয়েছিলাম, বিকজ স্যাররা অনেক ব্যস্ত থাকেন। মিয়ারুল ভাই, আনিসবাদ, আওয়াল, আপনারা সবাই খুবই ব্যস্ত থাকেন। মিয়ারুল ভাই অনেক সময় দিয়েছেন, থ্যাংক ইউ আপনাকে স্পেশালি। সো এইটা বলে আমি শেষ করতে চাচ্ছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমবারের মতো, আমি শিওর যে আপনারা আমাদেরকে ফিডব্যাক দিবেন, আমরা ফিডব্যাকটা নিব। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সরি ফর দ্যাট। বাট আমরা খুবই কৃতজ্ঞ যারা এখানে অংশগ্রহণ করেছেন পার্টিসিপেন্ট হিসেবে এবং কিনোট স্পিকার এবং প্যানেলিস্ট হিসেবে। এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে, এনরুটের পক্ষ থেকে আমি সবাইকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ স্যার।